আসসালামু আলাইকুম সবাইকে। ইন্সপায়ারিং বাংলাদেশের রেগুলার লাইভ দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশের 31তম এপিসোডে আজকে আমরা, এবং আজকের পর্বটা কিন্তু খুবই স্পেশাল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে করোনা আক্রান্ত যে সময়টা আমরা পার করছি, আমাদের দেশে এখন পর্যন্ত আজকের দিন অবধি প্রায় 87,000 মানুষ আক্রান্ত এবং ক্লোজলি 1200 মানুষ মারা গেছে অলরেডি। যে ক্ষতিটা হওয়ার আমাদের হয়ে গেছে, যে আক্রান্ত মানুষ হওয়ার তা কিন্তু হয়ে গেছে। তো আমাদের আজকের এপিসোডটার মূল লক্ষ্য হচ্ছে যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে, পরবর্তী ক্ষতিটাকে কিভাবে রিকভার করা যায় এবং কিভাবে আমরা আরো সাবধানতা অবলম্বন করতে পারি যেন এই জিনিসটা আরো মহামারী আকারের যে সংজ্ঞাটা, এটা যেন ওই প্রপার সংজ্ঞায় যেন আমরা না যেতে পারি। ওইটার জন্যই কিন্তু আজকের এই স্পেশাল করোনাকালীন এই চলো বাংলাদেশ আমাদের যে এপিসোডটি। আজকে আমাদের সাথে আছে তিনজন অসাধারণ মানুষ, বলতে গেলে তিনজন কিন্তু তিন ক্ষেত্রের এবং হেলথ রিলেটেড স্পেশালাইজড মানুষ। আমাদের সাথে আছে ডক্টর ওয়াসিউদ্দিন আহমেদ চৌধুরী। উনি আছেন হচ্ছিল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, যেটা আপনারা জানেন যে সম্পূর্ণভাবে কোভিড রিলেটেড চিকিৎসা সেবা দেওয়ার জন্য ওই হাসপাতালটিকে ডেডিকেট করা হয়েছে। আমাদের সাথে আছে আমাদের খুবই জনপ্রিয় নিউট্রিশনিস্ট এবং আয়ুর্বেদ কনসালটেন্ট মিস ইশরাত জাহান। উনি ফুড হ্যাবিট নিয়ে আমাদের সাথে আজকে কথা বলবেন, যে এখন বাসায় বসে থেকে আমরা দেখতেছে যে অনেক মানুষ অনেক ওয়েট গেইন করতেছে। পরবর্তীতে দেখা যাবে যে এটা আরো ভয়াবহ আকারে বড় বিপদের দিকে আমরা চলে যাচ্ছি। তো উনি আমাদের কাছে ফুড হ্যাবিট নিয়ে ডেডিকেটেডলি আজকে আমাদেরকে টিপস এন্ড ট্রিক্স দিবে। এবং আমাদের সাথে আছে আমাদের ফিজিওথেরাপিস্ট সৈয়দ শামীম আহসান। শামীম ভাই আমাদেরকে ফুসফুসের কয়েকটা এক্সারসাইজ দেখাবে, যেটার থ্রুতে আমরা কিভাবে ব্রিদিং এক্সারসাইজ করে আমাদের ফুসফুসটাকে ঠিক রাখতে পারি। তো এগুলো নিয়ে আজকের আমাদের এই প্রোগ্রামটা। আপনারা যারা যারা দেখছেন তারা প্লিজ লাইভটি শেয়ার করুন। এই লাইভটা কিন্তু থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, যে যা অন্যান্য কিছু থেকে আপনি জানতে পারবেন না আপাতত। তো আপনি দেরি না করে লাইভটা শেয়ার করে দিন, কারণ আমাদের এই সময়ে সচেতনতা দরকার, এবং সচেতন হওয়ার জন্য আমাদের এক্সপার্টদের ওপিনিয়ন জানতে হবে। আপনাকে কিন্তু সবাই সচেতন করতে পারবে না, সবচেয়ে বড় কথা হচ্ছিল এটা। তো আপনি একটু লাইভটা শেয়ার করে দিলেন, আমাদের যারা আছে সবাই দেখতে পারবে। তো আমরা দেরি না করে চলে যাচ্ছি হলো আমাদের অতিথিদের কাছে। শুরু করব ডক্টর ওয়াসিকে দিয়ে। যেহেতু আমি আগেই বললাম যে উনি আছেন মেডিকেল কলেজ হসপিটালে। তো সামগ্রিক অর্থে এখন করোনার পরিস্থিতি হাসপাতালে কেমন, আপনি যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন। আমি যেহেতু আমরা লাস্ট আসলে 3 মাস মোটামুটি করোনা যখন থেকে বাংলাদেশে বিস্তার লাভ শুরু করে, তখন থেকেই মুগদা যে একদম প্রথমেই করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে মুগদাকে ঘোষণা করা হয়। এবং আমরা শুরু থেকেই মুগদাকে ডেডিকেটেড হাসপাতাল হওয়ার পর থেকেই আমরা প্রথমে থেকে এখন পর্যন্ত মুগদাতে হচ্ছে করোনা গুলো আমরা ডিল করছি। এবং আমরা ইনভেস্টিগেশন থেকে শুরু করে পেশেন্টের ট্রিটমেন্ট এভরিথিং আমরা ডিল করছি। তো আমার আসলে হচ্ছে যে যেহেতু আমি একদম ডিরেক্টলি হাসপাতালে ডিউটি, সেই হিসাব করে যেটা বলতে পারি, আপনারাও সবাই জানেন যে আসলে আমাদের মার্চ মাসের শুরুতে আমাদের যে অবস্থাটা ছিল, বা আমাদের মার্চ শুরুতে যেই পরিমাণ সংক্রমণ ছিল, এখন আপনারা জানেন যে গতকালকের হিসাব অনুযায়ী টোটাল বাংলাদেশে করোনা পজিটিভ বা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোর দেন 87,000। সংখ্যাটা কিন্তু অনেক, শুনতে অনেক কম লাগলেও কিন্তু সংখ্যাটা অনেক, 87,000। এবং যার ভিতরে হচ্ছে যে অলরেডি 18,000 মানুষ অলরেডি, প্রায় 18,000 প্লাস মানুষ অলরেডি সুস্থ হয়ে সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন সারা বাংলাদেশে। এবং মোর দেন 1200, প্রায় 1200-র মতন মানুষ অলরেডি আমাদের মৃত্যুবরণ করেছেন। বিভিন্ন সেক্টরের মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ মারা গিয়েছেন। এখন আমাদের করোনা পরিস্থিতি শুরুতে যেরকম ছিল, এখন কিন্তু পরিস্থিতিটা সেরকম নেই। এখন করোনা পরিস্থিতিটা কিন্তু আস্তে আস্তে আমাদের কন্ট্রোলের যথেষ্ট বাইরে এই অর্থে বাইরে যে আমাদের এখন পার ডে সরকারিভাবে আমাদের যে হিসাবটা আসতেছে, সেই হিসাবে দেখা যাচ্ছে পার ডে 3,000, 3,500 প্রতিদিন কোভিড আক্রান্ত হচ্ছে। এবং বাইরের কান্ট্রিতে কিন্তু একটা সময়ের পরে কিন্তু তাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কমে আসছিল।
কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আমরা যতটুকুই টেস্ট করতেছি অতটুকু টেস্টে কিন্তু এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কমার কোনো লক্ষণ নেই, বা এখন পর্যন্ত কিন্তু কমা আমরা দেখছি না। সো যার জন্য ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোতে স্বভাবত রোগীর চাপ প্রচন্ড আকারে বাড়ছে। আমরা স্বাভাবিকভাবে রোগী হিমশিম খেয়ে যাচ্ছি, পর্যাপ্ত পরিমাণের আমরা সিট আমাদের যতটুকু মানে মানে প্রিপারেশন ছিল ততটুকু প্রিপারেশন ফুল হয়ে গেছে, কিন্তু এর পরবর্তীতে আমাদের জন্য আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এত এত রোগীকে আমাদের সার্ভিস দেয়া। আপাতত এইটুকুই হচ্ছে এখন বর্তমানে হাসপাতাল রিলেটেড। হাসপাতালে এখন একটাই সমস্যা, সেটা হচ্ছে যে সব আমরা ভাইরাসটা সারা পৃথিবীর জন্য নতুন ছিল, সো ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই নতুন ছিল। আমরা ইনিশিয়ালি আমাদের বেশ কিছু প্রবলেম ছিল, সবকিছু আমরা গুছায় এখন একটা পর্যায়ে চলে এসেছি, সেটা ট্রিটমেন্ট হোক, সেটা লজিস্টিক সাপ্লাই হোক, সেটা এভরিথিং। এখন যেটা সমস্যা হয়ে গেছে, এখন আমাদের বেড সংকুলান, আমাদের রুগীর তুলনায় বেড যথেষ্ট পরিমাণে কম। এখন সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে রুগীর বেড, অক্সিজেন এবং আইসিইউ। এটা আপনারা সবাই জানেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা জানতেছেন। এখন এখন ট্রিটমেন্ট প্রোটোকল, সেবা, এটা সেই জিনিসগুলো এখন মোটামুটি একটা গুছায়ে একটা প্রোটোকলে চলে এসেছে। এখন মূল সমস্যা হচ্ছে বেড, হাসপাতালের বেড, হাসপাতালের আইসিইউ এবং অক্সিজেন সাপ্লাই। রাইট, রাইট। এবং যে জিনিসটা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করছে, এবং অনেকে দেখা যাচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়াই অক্সিজেন সিলিন্ডার বাসায় এনে মজুত করতেছে। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে রং। যে যাদের প্রয়োজন তারা পাচ্ছে না, আমি কোনো কারণ ছাড়া আমার বাসায় অক্সিজেনের সিলিন্ডার এনে রাখতেছি। তো এই ব্যাপারটা কিরকম হচ্ছে আর কি, মানে যেহেতু মানে আপনারা নিজেরা দেখছেন এই এই মানে এই মানে আমাদের যে সংকুলন হচ্ছে না সীমিত রিসোর্স নিয়ে, সো ওই ব্যাপারটা কিভাবে আপনি দেখছেন? জি, এইখানে অ্যাজ এ ডাক্তার হিসেবে গত কয়েকদিন আমি কিছু জিনিস মানে যে জিনিসগুলো আমাদের ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, স্বাভাবিক আমরা মহামারী নিয়ে সবাই একটা প্যানিকের মধ্যে আছি, সবাই বিভিন্ন রকমের প্যানিকে আছে, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে টেন্স, সবাই চিন্তা করতেছে যে সামনে এই সমস্যাটা হতে পারে, ওকে আমি এই জিনিসটা আমার বাসায় অলরেডি আমি নিয়ে রেখে দিই, আচ্ছা এই জিনিসটা হতে পারে এটা আমি নিয়ে নিই। অলরেডি মানে হাসপাতাল গুলাতে ডাক্তারের পরামর্শ ক্রমে যে ওষুধগুলা ব্যবহার হচ্ছে রুগীর ক্ষেত্রে ইন্ডিকেশন ওয়াইজ, আপনারা বাকি যে দুজন আছেন আপনারা অবশ্যই তো মানে আপনারা আমার সাথে একমত হবেন যে যে ওষুধগুলো আমরা হসপিটালে বা হাসপাতালে আমরা ইউজ করতেছি রুগীর জন্য, সেই সেই ওষুধগুলা দেখা যাচ্ছে যে যার প্রয়োজন নেই বা এখনো যার পরিবারে হয়তো আক্রান্ত কেউ হয়নি বা সাইন সিমটম নাই, সবাই ওষুধগুলো কিনে কিনে বাসায় মানে অলরেডি মজুত করছে। আর আপনি আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে যে অক্সিজেনের ব্যাপার। আমি আজকেও একটা নিউজ পড়লাম একটা ইয়েতে যে হসপিটালে রুগীর জন্য যে অক্সিজেন ব্যবহার করা হয় এবং মানে ফ্যাক্টরির যে অক্সিজেন, দুটা কিন্তু দুই রকম জিনিস। এবং যেটা বাজারজাত করা মানে রুগীর জন্য যেটা যে অক্সিজেনটা প্রস্তুত করা হয় বা আমরা হাসপাতালে রুগীর জন্য যে অক্সিজেনটা ব্যবহার করি, এই অক্সিজেনটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তাহলে এ থেকে রুগীটা বেশি। এবং দেখা যাচ্ছে যে এখন অক্সিজেন যারা অক্সিজেন সাপ্লায়ার বা বিভিন্ন জায়গায় অক্সিজেন সিলিন্ডার সব মার্কেট আউট, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এবং আলটিমেট এটা হওয়ার কারণে যেটা হচ্ছে যে রুগীর প্রয়োজন সেই রুগী কিন্তু অক্সিজেন পাচ্ছে না কিনতে, বা হাসপাতালগুলোতে বা প্রাইভেট যে হাসপাতালগুলোতে সব জায়গাতে দেখা যাচ্ছে যে অক্সিজেন এত বেশি পরিমাণে সবাই এখন মজুত করতেছে, যেটার জন্য আসলে যাদের প্রয়োজন তারা কিন্তু ইমিডিয়েটলি পাচ্ছে না। রাইট, এটা কিন্তু অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয় এবং এটা অবশ্যই কিন্তু একটা অনেক রাইট। এবং আমি যে জিনিসটা আপনার সাথে ইকো করব, যে আমরা জাতি হিসেবে যেমনই হই না কেন, মানে একটা স্যাটায়ার একটা পোস্ট দেখলাম যে আমরা কতটা কনফিডেন্স যে আমরা আম কিনে নেক্সট ইয়ারে আচার বানানোর জন্য এখন শুকাইতে দিছি, যে দ্যাট মেক্স আওয়ারসেলফ সো কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিউচার, যে আমরা উই টেক এভরিথিং ফর গ্রান্টেড যে আমরা সামনের বছর জীবিত থাকবো, কিন্তু যে সচেতন হওয়ার জন্য যে কাজটা এটা কিন্তু আমরা এখনো করছি না। তো আপনারা যারা দেখছেন এখন পর্যন্ত প্রায় 65 জনের মতন আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে কানেক্টেড, প্লিজ লাইভটি শেয়ার করে দিন, কারণ এই লাইভটা থেকে যে ইম্পর্টেন্ট মেসেজগুলা আমাদের এক্সপার্টরা দিবেন এটা কিন্তু অন্য যে কোনো কারো
হেল্পে আসতে পারে। কারণ আমাদের দরকার এই লাইফটা করার মূল উদ্দেশ্য আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করা এবং আপনাদেরকে আরো সচেতন করা, যেন পরবর্তী শঙ্কা বা যে জায়গা দিয়ে আমরা যেতে পারি বা যাচ্ছি ওটার থেকে যেন পরিত্রাণ পাই। তো আপনারা যদি শেয়ার করুন তাহলে দেখা যাবে যে অনেকের হেল্প হবে। তো আমি চলে যাব হচ্ছে আমাদের নিউট্রিশনিস্ট ইসরাত জাহানের কাছে। আমরা যে বাসায় বসে আছি, বাসায় বসে কিন্তু বসে খেয়ে ঘুমায় কিন্তু আমাদের ওয়েট গেইন হচ্ছে এবং আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক কি বলবো মানে অনেক বিপদের দিকে যাচ্ছি ফিজিক্যালি। তো আপনি যদি এই টোটাল ব্যাপারটা নিয়ে একটু অ্যাওয়্যার করেন যে এই সময় প্রপার ফুড হ্যাবিট কি হওয়া উচিত। আমি আমার টপিকসে যাওয়ার আগে সার্বিকভাবে আপনাদের দুইজনের দুইটা কথার সাথে একটু কথা বলে নিতে চাই, যদি আপনি পারমিট করেন। সেটা হচ্ছে, আপনি প্রথমেই কিন্তু বারবার বলছেন যে আমাদের সচেতন হওয়ার ব্যাপার, এবং ডক্টর ওয়াসি কিন্তু বললেন যে আগের সিচুয়েশন কেমন ছিল এবং এখনকার সিচুয়েশন, আমাদের যে কোভিড-19 আক্রান্তের হার, সেটা আমি বলতে চাই যে আমরা কিন্তু আমাদের মৃত্যুর কারণ আমরা নিজেরাই। কারণ প্রথম যখন শুরু হয়েছে কোভিড-19 বা এই ভাইরাস কিন্তু হেঁটে হেঁটে কারো কাছে যাচ্ছে না, আমরা নিজেরাই কিন্তু ছড়াচ্ছি। প্রথম থেকে যদি বারবার সরকার থেকে এবং আমরা পার্সোনালি যে কোনো ভাবে অ্যাওয়ার করার চেষ্টা করছি, জনসচেতনতা ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনি যে এখনো বারবার বলছেন যে আপনি সাবস্ক্রাইব করেন বা শেয়ার করে দেন যাতে এই তথ্যগুলো আরো মানুষ জানে, এখনো যে ভয়াবহ অবস্থা আছে এর চেয়েও যাতে ভয়াবহ অবস্থা না হয়, তাই না? আমরা কিন্তু এখানে বসে এই যে সময়টা দিচ্ছি, এটা কেন দিচ্ছি? আমরা চাই মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, যাতে আর মৃত্যু আমাদের দেখতে না হয়, কারণ আমরাই কিন্তু আমাদের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছি বারবার। সো সচেতনতার কিন্তু কোনো বিকল্প নাই। এই একটা ভ্যাকসিনেশন আসা কিন্তু মুখের ব্যাপার না, যে আমরা বললাম 1 বছরের মধ্যে এটা চলে আসলো, এটা কিন্তু নট মানে চারটিখানিক কথা না। সো আমাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে, নিজেদেরকে বারবার বলা হচ্ছে যে প্রিকশন নেওয়া, সেভাবে নিতে হবে। যখন আমাদের বলবো গৃহবন্দী বা সাধারণ ছুটি ছিল, ওই সময় যদি আমরা এটাকে হচ্ছে গিয়ে সাধারণভাবে না নিয়ে যদি সিরিয়াসলি নিতাম, আজকে কিন্তু সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তো এখনো কিন্তু কিছুটা সময় আছে, আমরা চাইলে কিন্তু এখনো অনেক কিছু করতে পারি। কারণ যেহেতু উনি একজন ডক্টর, উনি সরাসরি কোভিড-19 চিকিৎসা যেখানে দেয়, আপনি জেনে থাকবেন অনেক পেশেন্ট আছে যেখানে কোভিড-19 চিকিৎসা দেওয়া হচ্ছে না বা ডিক্লারেশন নেই, তথ্য গোপন করে সেখানে যাচ্ছে, এবং একটা মানুষ থেকে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 437 জন ইফেক্টেড হয়। ঠিক আছে? তো এটা কত বড়, এই ধরনের বাংলাদেশের মতো ঘনবসতি একটা জায়গায় আমরা কিভাবে এটা সম্ভব নৈতিকতার বাইরে যে এই ধরনের কাজটা করা? রাইট। তো এই অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং মেনে চলতে হবে। যদি আমরা মনে করি যে আমাদের আপনজনকে ভালোবাসি, কারণ আমি অসচেতন ভাবে হয়তো আমার যাকে চিনি না তাকে এফেক্টেড করছি, সে হয়তো আমারই পরিচিত কাউকে এফেক্টেড করতে পারে। রাইট। ঠিক আছে? এবং প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেয়। আপনি দেখেন, হ্যাঁ, এই যে প্রকৃতি কোভিড-19 এর ক্ষেত্রে আমরা অনেক পজিটিভ দিক নেচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মানুষ হিসেবে কিন্তু আমরা নিজেরা সচেতন হচ্ছি না, এটারও কিন্তু একটা ব্যাড এফেক্ট অবশ্যই পড়বে। এখন যদি আমি আমার টপিকসে আসি, সেক্ষেত্রে আমি বলবো যে নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট এই সময়, কারণ যেহেতু আর কোনো হাতিয়ার আমাদের নেই কোভিড-19 এর এগেইনস্টে। ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা করতে হবে, আমাদের ফুড হ্যাবিটটার মাধ্যমে আমাদের শরীরটাকে ইমিউন সিস্টেম বুস্ট আপের মাধ্যমে লড়াই করতে হবে এই ভাইরাসের বিরুদ্ধে। সো কিভাবে সম্ভব? অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আমি বারবার বলছি যে ফুড হ্যাবিট একটা পার্ট, সো লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই গৃহবন্দী অবস্থা বা বাসায় থাকার অবস্থায় বা বাসা থেকে কাজ করার যে অবস্থাটা, এখান থেকে কিন্তু আমাদের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। যখন যেটা খাওয়া দরকার, যখন ঘুমানো দরকার, যখন আমাদের এক্সারসাইজ করা দরকার, এই যে টাইমটা পুরোটাই কিন্তু একদম এলোমেলো হয়ে গেছে। আমরা যখন যা ইচ্ছা তাই করছি, রাতে সারা রাত জেগে মুভি দেখছি, সকালবেলা ঘুমাচ্ছি, দুপুরবেলা উঠে নাস্তা করলাম, বিকেলে দুপুরে খেলাম, মানে ইচ্ছা, কারণ আমাকে মনিটর করার কেউ নাই, আমি তো আমার মতো। ঠিক আছে? তার মধ্যে সারাদিন হচ্ছে নিউজ দেখছি, কয়জন মরলো, কয়জন আক্রান্ত হলো, সবকিছু হ্যাঁ অ্যানালাইসিস করছি, অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে এংজাইটি ফিল করছি। হ্যাঁ, সবকিছু মিলে কিন্তু আমরা আসলে ডিস্টার্ব। সো এটা হওয়া যাবে না। প্রপার ফুড নিতে হবে,
ফুডের মধ্যে আমাদের যে 6টা নিউট্রিয়েন্টের কথা বলছি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ঠিক আছে, এবং পানি, এই 6টাই কিন্তু আমাদের নিতে হবে। অনেকেই আছেন আমার কাছে ইনবক্সে, অনলাইনে যেহেতু আমি পেশেন্ট দেখি, এখন আমি কিটো ডায়েট করব, আমাকে একটা ডায়েট চার্ট দেন, এখন আমি ক্র্যাশ ডায়েট করতে চাই, ঠিক আছে, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে চাই। আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি, এখন কিন্তু এগুলো করার সময় না, এখন যান বাঁচানোর সময়, এখন সুস্থ থাকার সময়। আমার শরীরটাকে একটা ভাইরাস যেটা সম্পর্কে এখনো কেউ অনেক কিছুই জানে না, তার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার সময়। সো আপনি খেয়ে বাঁচেন, পরেরটা পরে দেখবো, ঠিক আছে। তো কি খাবেন, এই প্রপার, যদি আমি একটা প্লেটের কথা বলি, তাহলে একটা প্লেটের অর্ধেকটা আপনি ভাত নেবেন, আর বাকি অর্ধেকের যে অর্ধেক আছে সেটা হচ্ছে আমাদের শাকসবজি থাকবে, বাকি অর্ধেকটা মাছ, মাংস এবং ডাল জাতীয় খাবার, একটু সালাদ থাকবে। এটা হচ্ছে আমাদের একটা, আমরা দুপুর এবং রাতের যে খাবার আমরা যদি বলি একটা মডেল বলতে পারি, সিম্পল। এবং এর সাথে যদি ইমিউন সিস্টেম বুস্ট আপের কথা বলি, সেক্ষেত্রে কয়েকটা নিউট্রিয়েন্টের কথা আমরা ইমফেসিস দিচ্ছি এই মুহূর্তে, যেটা সরাসরি হচ্ছে ইমিউন সিস্টেম বুস্ট আপ করে। সেটা হচ্ছে গিয়ে প্রথমে ভিটামিন সি, আমি আগেই বলেছি অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিন্তু ভিটামিন সিটা এই ভাইরাসের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। সো ভিটামিন সি কিসে পাবো আমরা? টক জাতীয় যেগুলো খাবারে পাবো, ইভেন কি আপনি যদি কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনা পাতা খান সেখানেও হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, রান্নার প্রসেসে কিন্তু আমাদের নিউট্রিশন অনেক লস হয়। নর্মালি কাঁচামরিচটা যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বা হচ্ছে যাদের আসলে এখন ভাতই খাওয়ার সময় বা পাচ্ছে না, সেরকম হয়তো ত্রাণ বা অন্য কোনো ভাবে তারা ভাতটা ইয়ে করছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রেও এটা সম্ভব। কারণ আপনি যখন খাবেন তখন কাঁচামরিচটা যদি কাঁচা খান এবং ধনেপাতা, পুদিনা পাতা, এটা যদি সালাদ বা ভাতের মধ্যে মেখে লবণ দিয়ে খান, সেখান থেকে কিন্তু ভিটামিন সি পাবেন। কিন্তু আপনি যদি সেটা চুলার উপর জাল দিয়ে খান, তাহলে কিন্তু সেটা নিউট্রিশনটা থাকবে না, কারণ ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ফল যখন খাবো, ভিটামিন সি সমৃদ্ধ ফল, দেশীয় ফল, তখন যখন খাবো তখন কেটে তারপর খাবো। হয়তো কেটে আমি আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট রেখে দিলাম, সেখান থেকে কিন্তু আমি নিউট্রিশন লস হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ভিটামিন ডি জাতীয় খাবার, আল্লাহ প্রদত্ত সানলাইটে কিন্তু ভিটামিন ডি থাকে। তবে একটা ভুল ধারণা আছে যে আর্লি মর্নিং এর সানলাইট হচ্ছে ভিটামিন ডি দেয়, এটা আগে বলা হতো, কিন্তু রিসেন্ট রিসার্চে বলা হয়েছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত যে সানলাইট থাকে সেটা হচ্ছে আমাদের ভিটামিন ডি দেওয়ার জন্য যথেষ্ট। এবং 15 থেকে 20 মিনিট যদি আমি রোদে দাঁড়াই তাহলেই যথেষ্ট। কোনো কারণে যদি আমার এটা না হয়ে, তাহলে ডায়েটারি সোর্স হচ্ছে গিয়ে আমরা দেশি মুরগির ডিম, মানে যে মুরগিগুলো আসলে রোদে থাকে, এরকম ফার্মের মুরগির ডিমে কিন্তু অত বেশি ভিটামিন ডি থাকে না। এবং হচ্ছে ফর্টিফাইড গুঁড়ো দুধ, মাশরুম, ঠিক আছে, ইলিশ মাছের ডিম বা ইলিশ মাছ, হ্যাঁ, এরকম সামুদ্রিক মাছ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন ডি থাকে। এরপর বলবো জিঙ্ক এবং সেলেনিয়ামের কথা। জিঙ্কের যদি বলি ফার্স্ট ক্লাস প্রোটিনের উৎস হচ্ছে গিয়ে আমাদের রেড মিট এবং হচ্ছে ডেইরি ফুড, যেটা আছে দুধ এবং হচ্ছে ডিম, এখান থেকে আমরা পাবো। আর সেকেন্ড ক্লাস প্রোটিন যদি আসি, কেউ যদি ওগুলোর এফোর্ড করতে না পারে, সেক্ষেত্রে বিচি জাতীয় খাবার খেলে, বাদাম জাতীয় খাবার খেলেও কিন্তু জিঙ্ক আসবে। বিশেষ করে মিষ্টি কুমড়া, এটা কিন্তু আমাদের গরিবরা যারা আছে বা যারা পাচ্ছে না, খুব সহজেই তারা সেটা পাবে। তিসি, তিল, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের গ্রামাঞ্চলে অনেক বেশি খায়, এগুলো থেকে খুব সহজেই কিন্তু উনি ওনার জিঙ্কের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে। এবং ওভারঅল কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে প্রোবায়োটিক্স এর ব্যাপারটা। আমরা বলি যে যে নিউট্রিশনটা আমি নিচ্ছি সেটা আসলে প্রপার হজম হচ্ছে কিনা, সেজন্য যারা এফোর্ড করতে পারবে তারা হচ্ছে একটু টক দই খাবে, যারা এফোর্ড করতে পারবে না, গরিব, তারা যদি পান্তা ভাতও খায় সেখান থেকেও প্রোবায়োটিক্স পাবে। মানে প্রোবায়োটিক্স মানে গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের ইন্টেস্টাইনে থাকে এবং আমাদের নিউট্রিশনটাকে শোষণ করে বডিতে, এটা। তো ওভারঅল যদি এভাবে খায় তাহলে কিন্তু আমাদের যে এখনকার পরিস্থিতিতে ফাইট দেওয়ার জন্য যে নিউট্রিশনটা দরকার সেটা কিন্তু পাবে। অবশ্যই স্ট্রেস ফ্রি লাইফ লিড করবে, রাতের বেলা ঘুমাবে। এবং কারণ আমি বারবার বলি যে দিনের বেলা সানলাইটের সাথে কিন্তু আমাদের মেটাবলিজমের একটা সম্পর্ক আছে। তো খাবার হজম এবং ওজন যাতে বেশি না হয়, ওজনটা যাতে ঠিক থাকে এবং প্রপার শোষণ হয়, সেটার সাথে কিন্তু অবশ্যই সঠিক সময় সঠিক খাবারটা, মানে ব্রেকফাস্ট যখন করার কথা আমি তখন করব, লাঞ্চটা যখন করার কথা সেটা খাবো, ডিনারটা করা দরকার, ডিনারটা যেন রাতে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে হয় সেরকম। এখন সারা রাত জেগে থাকবো এর মানে হচ্ছে আমি 3টার সময় খাবো, সেটা যাতে না হয়। কারণ আপনি দেখবেন যে রাত জেগে থাকলে কি হয়, আমরা স্টোর করি এমন খাবারগুলো খাই, যেমন কি বিস্কিট, মুড়ি,
তারপর চকলেট, চিপস, পেস্ট্রি, তাই না, এই ধরনের খাবারগুলো, এবং এগুলো কিন্তু সব হাই ক্যালোরি খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেগুলো আমাদের রাতের বেলা মেটাবলিজম যেহেতু স্লো থাকে, এই কার্বোহাইড্রেট হাই ক্যালোরি খাবারগুলো খেলে আমাদের ওয়েটটা বেড়ে যাওয়ার চান্স থাকে, যেখান থেকে অনেক ধরনের ডিজিজ আসে এরকম। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি ওয়াসি ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে প্রপারলি একটু গাইডলাইন দেবেন। সেটা হচ্ছে আমরা যে কোভিড-19 এ আক্রান্ত হলাম বা কেউ পজিটিভ হলো, যখন সে জানবে তখনই যাতে হসপিটালে ভর্তির জন্য দৌড়াদৌড়ি না করে, কোন সময়টা উনি হসপিটালে যাবে এটা কিন্তু জানা খুব দরকার। কারণ এই যে হসপিটালগুলোকে প্রেসার ফিল হচ্ছে, আমরা মধ্যবিত্ত উচ্চবিত্তের ক্ষেত্রে বেশি দেখি, যখন উনি পজিটিভ দেখেন তখনই হচ্ছে মন্ত্রী মিনিস্টার ধরে একটা হসপিটালে সিট নেওয়ার জন্য হন। কিন্তু আমি জানি 70 থেকে 80% ক্ষেত্রে এইসব পেশেন্টরা কিন্তু নিজেরা আইসোলেটেড থেকে ঘরের মধ্যেই সুস্থ হয়ে যেতে পারে। 10% থেকে 15% হচ্ছে গিয়ে স্যাচুরেশন 90-র নিচে নামে, তখন হচ্ছে সিভিয়ার শ্বাসকষ্ট হয়, তখন তার হসপিটালাইজ যাওয়ার দরকার হয়। সেটার জন্য কিন্তু আমাদের যতটুকু সরকার প্রিকশন নিয়েছে বা হসপিটালগুলোকে রেডি করেছে, তখন কিন্তু অত প্রেসার ফিল হবে না। তো এটা যদি আপনি একটু ডিটেলস বলেন আরো সুন্দরভাবে, আমি মনে করি আপনি ডক্টর, আপনি আরো ভালো বলতে পারবেন। তো আমি আশা করি যে যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন তারা প্যানিক হবে না, যে কখন উনি আসলে হসপিটালে যাবেন, কোন সিচুয়েশনে মনে করবেন। আচ্ছা, তাহলে শামীম হাসান ভাইয়ের আগে এক্সারসাইজটা শেষ হোক, তাহলে তারপরে আমি আবার তাহলে হচ্ছে যে তাহলে বলবো। শামীম হাসান ভাই আগে এক্সারসাইজটা সবাইকে দেখায় দিলে আমার মনে হয় সেটা আগে করুক, দেন আমি হচ্ছে যে তারপরে পরের ইয়েটা আপনাদের যতটুকু বলা যায় আর কি ততটুকু আমি বলবো। থ্যাংক ইউ ডক্টর। আসলে বিশেষ করে ইমরান ভাই উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে এক্সারসাইজটা অবভিয়াসলি আমি বলবো। তো এখানে কিছু ব্যাপার আপনারা দুজন বেশ কিছু ইনফরমেশন শেয়ার করলেন, আমার মনে হয় যেগুলো সকলেরই খুবই বেশি জানা দরকার। এখন আমি আসলে আমার শুরুটা একটু এভাবেই করতে চাচ্ছি। সেটি হলো যে WHO তো আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রথম থেকেই বলে আসছে, যেটি হলো যে আপনার 80 to 85% পিপল কিন্তু আসলে তাদের হসপিটালাইজ দরকার হচ্ছে না যারা করোনায় আক্রান্ত হচ্ছে, আর বাকি যারা 14 থেকে 15% তাদের হসপিটালে যেতে হচ্ছে এবং অনলি 5% আসলে ভেন্টিলেশন লাগছে। তো আমি আসলে কেন এই কথাটা বললাম, আমি এটা আসলে ব্যাখ্যাটায় যাচ্ছি। আমরা সবাই আসলে এক্সারসাইজ শুরু করতে চাচ্ছি, সবাই আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললে, আমরা ইউটিউব খুললে প্রচুর ব্রিদিং এক্সারসাইজ দেখাচ্ছে, এমনকি যারা নন মেডিকেল পার্সনরাও এখন ব্রিদিং এক্সারসাইজ দেখাচ্ছে। তো আসলে ব্রিদিং এক্সারসাইজ তো শুধু কোভিড-19 এর জন্য না, ব্রিদিং এক্সারসাইজ তো আমরা সবসময় প্রয়োজন ছিল, এটা প্রতিটা মানুষের সবসময় প্রয়োজন আছে। তো আমি আসলে শুরু করতে চাচ্ছি ভাবে, দেখুন যেটা আসলে লাস্ট কয়েকদিন আগেই WCPT ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি থেকে আসলে যেটা জানানো হয়েছে, এবং এটা কিন্তু WCPT WHO এর সাথেই কিন্তু একসঙ্গে কাজ করছে এই কোভিড-19 এর সময় শুরু থেকেই, এবং তারা কন্টিনিউ কিন্তু এই রিহ্যাবিলিটেশন পার্টগুলোকে তারা গাইড করছে আপনার হুকে, তো WHO কে। এখন এখানে দেখুন, আমরা যদি এভাবে করে ভাগ করি, সব মানুষ 100% পিপল, 100 জন মানুষের ভিতরে তো 100 জন করোনায় আক্রান্ত হচ্ছে না, ধরেন 100 জনের কিছু মানুষ আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা যেমন আপনি ইসরাত আপু আপনি বললেন যে নিউট্রিশন, অবভিয়াসলি নিউট্রিশন সবার দরকার আছে এই মুহূর্তে, বিশেষ করে কনসেন্ট্রেশন দেওয়া দরকার। কারণ আমাদের সবাই বলছি আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, মাস্ট বি নিউট্রিশন। দেন ডক্টর আপনি যিনি আছেন আমাদের সাথে, যখন ওই যে 10% এর উপরে মানে 14 থেকে 15% যারা হসপিটালাইজ যাচ্ছে তাদেরকে আপনারা সাপোর্ট দিচ্ছেন, কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি, যদি এটাকে 3টা ভাগে আমরা ভাগ করি, একটা হলো যে আসলে যারা রিস্ক রয়েছে, কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের কিন্তু একটা করণীয় আছে, তারা বাসায় বসে কি করবেন। আরেকটা হলো যদি আক্রান্ত সে হয়ে যায়, হয়ে গেলেই কিন্তু তাকে মানে যেটা হচ্ছে, করোনা তো মরণব্যাধি কোনো রোগ না, করোনা হলেই সে তো মারা যাবে না, তাহলে করোনা হলে তাকে তো হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হচ্ছে এবং বাসায় বসে তাহলে তার কিছু কাজ আছে। আর যে আমরা বলছি 14 থেকে 15%, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিচ্ছে যাদেরকে হসপিটালে যেতে হবে, তারা তো সরাসরি চিকিৎসকদের সংস্পর্শে থেকে চিকিৎসা নিচ্ছে। এখন আমি যদি আসি প্রথমে, যারা সবাই, আমরা সবাই, এমনকি আমিও আপনিও, আমাদের সরি আমাদের সবাইকে কি করতে হবে, আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেক্ষেত্রে ফুড অ্যান্ড নিউট্রিশনের ব্যাপারে অলরেডি বলেছেন। এখন এক্সারসাইজ, আমরা তো কেউ অভ্যস্ত না এই মুহূর্তে হঠাৎ করে যে বাসায় বন্দী হয়ে গিয়েছি, তাহলে কি আমাদের কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস গুলো থেকে আমরা দূরে সরে গিয়েছি, এর ফলে আমাদের নানান সমস্যা হচ্ছে, এটা হলে ফিজিক্যাল হ্যাজার্ডস তৈরি হচ্ছে। পাশাপাশি ব্রিদিং এক্সারসাইজ, যেটাকে আমরা বেশি কনসেন্ট্রেশন দিচ্ছি কোভিড-19 এর এই সময়ে, কারণ হলো আমাদের লাংসকে ইফেক্ট করছে, আমরা সবাই জানি।
তো সেক্ষেত্রে সবাই কি আসলে সেটা এমন না যে অসুস্থ হয়ে গেলে সবাইকে আমাদেরকে ব্রিদিং এক্সারসাইজ গুলো করতে হবে সুস্থ থাকার জন্য। পাশাপাশি যাদের কোমরবিলিটি গুলো রয়েছে, যেমন যারা ইতিমধ্যে বিভিন্ন সমস্যা আক্রান্ত, জেনেটিক পেশেন্ট যারা মানে অলরেডি এইজ যাদের অনেক বেশি, তো তাদেরও কিন্তু ফিটনেস নিয়ে কনসার্ন থাকতে হবে। তো এটা গেল আসলে যারা ওভারঅল সবার জন্য। দেন আমরা যদি আসি 80% যারা বাসায় থাকবে কিন্তু তারাও করোনায় আক্রান্ত, তারাও কিন্তু কনসেন্ট্রেশন দিতে হবে তাদের ফিটনেসের দিকে, আরো বেশি দিতে হবে। সেক্ষেত্রে তাদেরও এক্সারসাইজ লাগবে, তাদের রিহ্যাবিলিটেশন কনসালটেশন লাগবে। সেক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণ কনসালটেন্সিটা কিন্তু নিতে হবে তাদের একজন রিহ্যাব এক্সপার্টের কাছে গিয়ে, না টেলিমেডিসিনে। এবং যেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে টেলিমেডিসিনে তাদেরকে, তার মানে আমরা দেখেন 80% পিপল বাসায় থেকে টেলিমেডিসিনের সার্ভিস নিবে। তারা তাদের ডেভেলপমেন্ট গুলো জানাবে 2 দিন 4 দিন পর পর যে আমি এখন এক্সারসাইজ গুলো এভাবে আছি, আমার ব্রিদিং ডিফিকাল্টিস হচ্ছে কিনা, আমার কি অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে গিয়েছে কিনা, আমার আদার্স কোনো প্রবলেম হচ্ছে কিনা, এমনকি তাদের প্যাথোলজিক্যাল কোনো প্রবলেম থাকলে প্রিভিয়াস, সেটা কিন্তু তারা সবাই তাদের চিকিৎসক আছেন যাদেরকে তারা দেখাচ্ছেন, তাদের সঙ্গেও কিন্তু কন্ট্রাক্ট রাখতে হবে। তাহলে আমরা ওটা বলছি 80% বা যারা বাসায় থাকছে। এরপরে আমরা যদি করোনা সে আক্রান্ত হয়েই যায় এবং তার ওই 14 থেকে 15% যাদের ব্রিদিং ডিফিকাল্টিস তৈরি হচ্ছে, যাদের হসপিটালাইজেশন লাগবে, যেমন আপু একটু আগে আপনি বললেন যে সবাই হসপিটালে যেতে যাচ্ছে, এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদম স্পষ্ট বলে দিয়েছে অনলি 14 থেকে 15% মানুষকে হসপিটালাইজ হতে হবে, বাকি সবাই বাসায় থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিজে থেকে ট্রিটমেন্ট নিবে তারা। তাহলে সেই 14 থেকে 15% যারা যাবে, যেমন ডক্টর বললেন যে তাদেরকে কিন্তু আমাদের তখন সরাসরি চিকিৎসা দিতে হবে এবং ওখানেও কিন্তু আপনি একজন ফিজিওথেরাপিস্ট সরাসরি তার প্রপার যে প্রোটেকশন নিয়ে কিন্তু তাকে এক্সারসাইজ করাতে হবে, তাকে পশ্চারাল চেঞ্জ করাতে হবে। আপনি যদি ইতিমধ্যে যারা আমার দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু বিভিন্ন সময় দেখেছেন, বিশেষ করে আমরা যদি বলি ইউএস এর দিকে যদি তাকাই, ইউকে এর দিকে যদি তাকাই, সেখানে কিন্তু অনেক সাকসেস রেশিও তাদের বেড়ে গিয়েছে, কারণ তারা পশ্চারাল ড্রেনেজ মানে তাদের পজিশন গুলো চেঞ্জ করেছে। এখন বুঝতে হবে আপনি কিভাবে পজিশন গুলো চেঞ্জ করবেন, সেটা অবভিয়াসলি একজন এক্সপার্ট আপনাকে করে দিবে। আবার যদি আসি, দেন অনলি 5% পিপল যাদেরকে ভেন্টিলেশন লাগবে, এই 5% পিপলকেও কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। এই যে 5% পিপল যাদের ভেন্টিলেশন, তাদের কিন্তু কার্ডিয়াক যেটা বলা যায় উইকনেস তৈরি হয়ে যাচ্ছে, তাদের কিন্তু পরবর্তীতে তারা যখন আসলে আবার করোনা থেকে বের হয়ে আসতেছে, ন্যাচারাল লাইফে ঢুকছে, তখনও কিন্তু তারা স্বাভাবিক হতে পারছে না, তারা আবার আগের কাজে ফিরতে পারছে না, তাদের ব্রিদিং ডিফিকাল্টিস থাকছে, তাদের মাসল পেইন থাকছে, তাদের উইকনেস থাকছে, তাদের ভার্টিগো থাকছে, তাদের অনেক ধরনের সমস্যা থাকছে। তাহলে আমি আসলে এই কথাগুলো কেন বললাম, আমরা শুধু এক্সারসাইজ মানে ব্রিদিং এক্সারসাইজে কনসেন্ট্রেশন দিই, ব্যাপারটা এখানে না, আমাদের কিন্তু শুরু থেকেই চিন্তা করতে হবে। আমাদের যেরকম মেডিকেশন গুলো দেখতে, এখন মেডিকেশন নেওয়ার আগে অবভিয়াসলি একজন ফিজিশিয়ানের কনসার্ন নিতে হবে। যেমন ডক্টর কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছেন যে আপনি এখন ওই যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হচ্ছে সেগুলো হুড়মুড় করে কিনে আনবেন, কেন আনবেন আপনি ওগুলো কি খাবেন, খেলে কি হবে কিনা সেটা আপনাকে বুঝতে হবে, তারপরে ওগুলো খাওয়া যাবে না, আপনাকে ফিটনেস গেইন করতে হবে। তো সেক্ষেত্রে প্রথম দিকে আপনাকে ফিজিওথেরাপিস্টের কনসার্ন থেকে ব্রিদিং এক্সারসাইজ সাথে আদার্স এক্সারসাইজ গুলো করতে হবে। আপনি যখন হসপিটালে চলে যাবেন তখন সরাসরি একজন হোল মেডিকেল টিমের সাথে একজন ফিজিওথেরাপিস্ট কিন্তু আপনাকে সাপোর্ট দিবে, যেটা WHO বলে দিয়েছে। এবং যখন আপনি সুস্থ হয়ে যাবেন, মানে কি আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই সুস্থ হয়ে গেছেন। দেখুন, যে আমরা 14 থেকে 15% কে বলছি যারা হসপিটালে যাবে, আমরা জানি সারা পৃথিবীতে এই মুহূর্তে কিন্তু হসপিটালের বেড সংখ্যা লিমিটেড, আমরা চাইলেই পাচ্ছি না। এখানে কিন্তু প্রপার রিহ্যাবিলিটেশন দিয়ে তাদের ব্রিদিং ডিফিকাল্টিজ যদি আমরা কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দ্রুত সে হসপিটাল ছেড়ে বাসায় আসবে, হোম কোয়ারেন্টাইনে চলে আসবে। আমরা কিন্তু ওইখানে তখন দ্রুত আরেকটা পেশেন্টকে সাপোর্ট দিতে পারবো। আমরা যদি তাকে এই ধরনের সাপোর্টগুলো না দিই, শুধুমাত্র ড্রাগস রিলেটেড সাপোর্টগুলো দিতে থাকি, সিম্পটমেটিক ট্রিটমেন্ট দিতে থাকি, সেক্ষেত্রে অনেক সময় এটা লেন্দি হয়ে যাবে, ওই পেশেন্ট আরো সময় নিবে, আমরা কিন্তু বেড খালি করতে পারছি না, যেটা পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু করেছে। আবার যদি দিন আসে আমরা সুস্থ হয়ে গেলাম, করোনা ভালো হয়ে গেছে, করোনা পজিটিভ ছিল এখন নেগেটিভ হয়ে গেছে, আমরা যেমন মুগদা থেকে অথবা আমরা বিভিন্ন সময় শুনি বিভিন্ন করোনা রিলেটেড হসপিটাল থেকে চলে আসছে পেশেন্টরা, তারা কিন্তু যেটা WHO স্পষ্ট বলে দিয়েছে 1 মাস থেকে 1 বছর পর্যন্ত তারা সাফার হতে পারে। কি ধরনের সাফার হতে পারে? তাদের পেইন থাকতে পারে, উইকনেস থাকতে পারে, ভার্টিগো থাকতে পারে, তাদের আদার্স হিউজ প্রবলেম হতে পারে এবং সিমটম গুলো ভেরি করছে ম্যান টু ম্যান, যেহেতু এটা নতুন আমরা সবাই জানি। সেক্ষেত্রে তাদের কিন্তু তখন রিহ্যাব এক্সপার্টদের কাছে আসতে হবে, একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে আসতে হবে এবং তাদের এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে হবে, সলভ করে দেন তাকে স্বাভাবিক লাইফে ফিরতে হবে। এখন যদি আমরা আসি ব্রিদিং এক্সারসাইজের দিকে যদি আমরা তাকাই, দেখুন ব্রিদিং এক্সারসাইজ জিনিসটা খুব সহজভাবে আমরা সবাই নিয়ে নিয়েছি। লাস্ট যখনই COVID-19 শুরু হলো,
আমরা দেখতে পাচ্ছি এমনকি নন মেডিকেল পার্সনরাও তারা ফেসবুক, ইউটিউব বা আদার সোশ্যাল মিডিয়া গুলোতে বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে তারা ব্রেথিং এক্সারসাইজ দেখাচ্ছে। আমরা কি জানি যে ব্রেথিং এক্সারসাইজ প্রপার ওয়েতে বা সঠিক নিয়মে যদি না হয় সেক্ষেত্রে ব্রেথিং ডিফিকাল্টিস তৈরি হতে পারে, তার উল্টো শ্বাসকষ্ট হতে পারে। যেমন কিছুদিন আগে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে উহানে, চায়নায় এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক নিউজ কভারেজ হয়েছে এবং এটি নিয়ে এখন রিসার্চ চলছে। মাস্ক পরে ব্রিদিং এক্সারসাইজ করছিল, মাস্ক পরে সে দৌড়িয়েছে, মানে রানিং করেছে, কারণ সে মনে করছে মাস্ক পরলে তো সে নিরাপদ, কোভিড-19 হবে না। সে রানিং এ গিয়েছে এবং পরবর্তী সে ব্রিদিং ডিফিকাল্টিস এর কারণে তাকে হসপিটালাইজ হতে হয়েছে এবং সার্জারি পর্যন্ত তাকে প্রয়োজন হয়েছে তাকে নিউমোনিয়া থেকে বের করে নিয়ে আসার জন্য। এবং 3টা স্কুলের বাচ্চা মারা গিয়েছে উহানি, যারা মাস্ক পরে খেলাধুলা করছিল, মানে দৌড়াদৌড়ি করছিল, ফলে ব্রিদিং ডিফিকাল্টিস এর কারণে তারা মারা গেছে। তবে এই যে অনেকগুলো ইস্যু আছে, সো এই ধরনের ইস্যুগুলোকে মাথায় রেখে ভেবে চিন্তে কিন্তু আসলে এগুলো করতে হবে। এবং সেক্ষেত্রে যে বললাম, আপনাকে হসপিটালে যেতে হবে অনলি 14 থেকে 15%, ভেন্টিলেশন লাগবে 5% এর, বাকি যে 80% মানুষের তারা কিন্তু বাসায় থেকে ফিটনেস, নিউট্রিশন এবং প্রপার কনসালটেন্সি নিয়ে সুস্থ থাকতে পারবে, মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে পারবে। তো এগুলো হলো একদম বেসিক যে কথাগুলো। আর এখন এক্সারসাইজ যদি আমরা আসি, আমি কিছু সমস্যা নিয়ে, জি প্লিজ। জি, আমি এক্সারসাইজের যে অনেকেই কিন্তু কোয়ারিজ ছিল যে লাইক এক্সারসাইজ যদি কিছু আমরা দেখাতে পারি, কারণ ওই এক্সারসাইজ গুলো কিন্তু এখন করা উচিত এবং এক্সারসাইজ করার রাইট টেকনিকটা আমাদের এখন বের করতে হবে। তো আমরা ফার্স্ট এক্সারসাইজটা যদি একটু দেখি, আমি আপনাকে সিঙ্গেল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জি প্লিজ। তো দর্শক, যেটি হলো যে আমরা ব্রিদিং এক্সারসাইজ নিয়ে আসলে অনেক ভিডিও, অনেক কিছু এখন চারদিকে আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু, মানে যেটা আসলে আমরা মানে খুঁজলেই এখন দেখতে পাচ্ছি, কারণ এইটা সবাই সার্চ করছে আর যে যার মতো করে তৈরি করছে। তো ব্রিদিং এক্সারসাইজের অনেকগুলো প্যাটার্ন রয়েছে এবং ব্রিদিং এক্সারসাইজ শুধুমাত্র কোভিড-19 এর জন্যই আসলে ব্যাপারটা না, ব্রিদিং ডিফিকাল্টিস গুলোর জন্য বা অন্যান্য সমস্যা, নিউমোনিয়ার জন্য, ব্রঙ্কাইটিসের জন্য বা অনেক কারণে ব্রিদিং এক্সারসাইজটা প্রয়োজন। এখন ব্রিদিং এক্সারসাইজের একদম লেটেস্ট যে জিনিসটি, যেটা আসলে ইউকের, সরি আমি হসপিটালের নাম ভুলে যাচ্ছি, এই মুহূর্তে মনে পড়ছে না, যেখানে একজন চিকিৎসক সে বলেছেন, যেটি হলো যে এবং তারা 80 করে সাকসেস বেশি পেয়েছেন, সেটি হলো যে ব্রিদিং এক্সারসাইজ একটা মডিফিকেশন। আমি 3টা ব্রিদিং এক্সারসাইজ দেখাবো, সাথে মডিফিকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব। নাম্বার 1, প্রথম ব্রিদিং এক্সারসাইজটা যদি আমরা এভাবে করে চিন্তা করি, যেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ নোজ ব্রিদিং এক্সারসাইজ, মানে আমাদের নাক এবং মুখ। একটা জিনিস মনে রাখতে হবে, ব্রিদিং এক্সারসাইজ শুরু করার আগে মনে করে নিতে হবে, ব্রিদিং এক্সারসাইজ কিন্তু আপনাকে খুব সুন্দর কুল একটা এনভায়রনমেন্টে গিয়ে আপনাকে করতে হবে, যেখানে পর্যাপ্ত সার্কুলেশন আছে, এয়ার সার্কুলেশন আছে। বদ্ধ একটা ঘরে গরমের ভিতরে খুব হাঁটুসাঁটু হয়ে ব্রিদিং এক্সারসাইজ করবেন না, তাতে প্রবলেম ক্রিয়েট হতে পারে। রিল্যাক্সে বসে একদম শান্ত একটা পরিবেশে আপনাকে ব্রিদিং এক্সারসাইজ গুলো করতে হবে। ফার্স্ট ব্রিদিং এক্সারসাইজ আমরা যদি অল্টারনেটিভ নস্টাল ব্রিদিং এক্সারসাইজ যদি এভাবে করে দেখি, সেটি হলো যে প্রথমে আপনাকে যেকোনো, আমরা ডান এবং বাম, সাপোজ আমি বাম পাশ দিয়ে শুরু করলাম, আমার হাত দিয়ে ডান পাশের নাকটিকে চেপে ধরলাম, শ্বাস নিলাম, ছেড়ে দিলাম। এরপর আবার অল্টারনেট, আমি অন্য নাক চেপে ধরে শ্বাস নিলাম, চেপে ধরলাম, মুখ দিয়ে ছেড়ে দিলাম। এবং আমরা এখানে 4 থেকে 6 সেকেন্ড আমরা ব্রেথটা নিয়ে, মানে শ্বাসটা নিয়ে ধরে রাখার চেষ্টা করব, এবং এটাকে আমরা 4 থেকে 5 বার করে করতে পারি। এরপরে আমরা সেকেন্ড এক্সারসাইজে যাওয়ার আগে আমরা ডক্টর ওয়াসির কাছে চলে যাব, যে কোয়েশ্চেনটা আমাদের নিউট্রিশনিস্ট ইশরাত আপু করেছিল, যে করোনা হলেই যে আমাদের হুড়মুড় করে হাসপাতালের কাছে যেতে হবে, ওই ব্যাপারটা নিয়ে যদি ডক্টর ওয়াসি কিছু বলে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এখন যেহেতু আমরা মহামারী একটা সিচুয়েশনের ভিতর দিয়ে পার করছি, এবং স্বাভাবিক আমাদের ফ্যামিলিতে বাবা মা বাচ্চা ছোট সবাই আছে, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা কখন হাসপাতালে যাব, আমরা কখন চিকিৎসা শুরু করব, কখন আমরা বাসায় থেকে চিকিৎসা শুরু, এই জিনিসগুলো মনে হয় আমাদেরকে একটু ক্লিয়ার হওয়া উচিত। ফার্স্ট অফ অল, যে এখন মানে করোনা মহামারীর যেটা মূল সিমটম, সেটা হচ্ছে জ্বর, কাশি, গলা ব্যথা, কারো কারো ক্ষেত্রে হচ্ছে মাথা ব্যথা হচ্ছে, শারীরিক দুর্বলতা হচ্ছে। এখন এর যে কোনো একটা সিমটম
জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা এরকম কোনো একটা সিমটম যদি আপনি বাসায় বা আপনি একজন ফ্যামিলি মেম্বার আপনার শুরু হওয়ার সাথে সাথে আপনাকে যেটা ফার্স্ট কাজ, আপনি পরীক্ষা করানোর রিপোর্ট আসার আগে আপনার ফার্স্ট কাজই হচ্ছে আপনি আগে আইসোলেশনে চলে যাবেন। আপনি বাসার ভিতরে একটা আলাদা রুমে আপনি নিজেকে একটা আইসোলেটেড করে নেবেন, কারণ আপনি এরপরে পরীক্ষা করবেন, পরীক্ষার রিপোর্ট আসবেন, এই যে সময়টুকু, এই সময়টুকুতে আপনার ফ্যামিলির বাকি মেম্বাররা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। এবার মনে করেন আপনি আইসোলেটেড হলেন, আইসোলেটেড হওয়ার পরে আপনি আপনার স্যাম্পল দিলেন, এবার স্যাম্পলটা পজিটিভ আসলো অথবা নেগেটিভ আসলো। যদি আপনার নেগেটিভ আসে সেক্ষেত্রে আপনার আর আইসোলেশনে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার চিকিৎসকের সাথে সরকারি বা বেসরকারি ভাবে ওভার দ্য ফোনে যেভাবে চিকিৎসা নেওয়ার সমস্ত ফ্যাসিলিটি সরকার ব্যবস্থা করেছে সেভাবে ওভার দ্য ফোনে আপনি স্বাভাবিক ফ্লু বা স্বাভাবিক জ্বরের চিকিৎসা নেবেন, ভালো থাকবেন। এবার আপনার পজিটিভ আসলো, আমার নেগেটিভের পোর্শনটা আমি আলাদা করে ফেললাম, এবার পজিটিভের পোর্শন। এবার পজিটিভ আসলো, আহসান সাহেব যেটা বললেন যে পজিটিভ হু এর নির্দেশনা অনুযায়ী পজিটিভ আক্রান্ত 60 to 70 ইভেন 75 পর্যন্ত % পজিটিভ আক্রান্ত রোগীর আসলে হসপিটালে ভর্তির কোনো প্রয়োজন নেই। বাকি 10 to 25% এর হসপিটালের প্রয়োজন আছে এবং 5 to 10% এর আইসিইউ সাপোর্ট প্রয়োজন। এবার হতে আমাদের যে নর্মাল আমাদের কমন একটা কোয়ারি থাকে যে আমরা কখন হাসপাতালে যাব, আমরা কখন হাসপাতালে ভর্তি হব, কখন আমি আইসিইউ ব্যবস্থা করব। এখন আমরা আইসিইউ পজিটিভ আক্রান্ত ব্যক্তিগুলোকে আমরা নর্মালি 3টা ভাগে ভাগ করি, মাইল্ড সিমটম, মডারেট সিমটম এবং সিভিয়ার সিমটম। যদি আমরা বাংলায় চিন্তা করি, অতি অল্প, মধ্যম এবং বেশি সিমটম। এখন এখানে যদি আমরা মাইল্ড সিমটম চিন্তা করি, এই ধরনের পেশেন্টগুলো দেখা যায় যে হঠাৎ করে পেশেন্টের একটু জ্বর আসতে পারে, জ্বরটা 99, 100, 101। তারপরে এই পেশেন্টগুলার অনেক সময় কমপ্লেন করে যে তার কাশি, শুকনা কাশি হতে পারে বা কাশির সাথে কফ থাকতে পারে। এখন এরকম যদি সাইন সিমটম থাকে এবং এই সমস্ত পেশেন্টের মাইল্ডের সিমটমের স্যাচুরেশন, যেটা আমরা তার অক্সিজেন স্যাচুরেশন যেটা দেখি সেটা 95 থেকে 99 উইদাউট অক্সিজেন সাপ্লিমেন্ট, জাস্ট নর্মাল, একদম নর্মাল এয়ারে রুম টেম্পারেচারে এই ধরনের পেশেন্ট গুলার অক্সিজেন স্যাচুরেশন 95 থেকে 99 থাকে। এখন এই ধরনের পেশেন্ট যেরকম আপনারা সরাসরি হাসপাতালে গিয়ে ভিড় না করে সরকারি এবং বেসরকারি ভাবে যেভাবে ওভার দ্য ফোনে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা চিকিৎসকের সাথে ওভার দ্য ফোনে ট্রিটমেন্ট নেবেন এবং এতেই আপনারা ভালো থাকবেন। কিন্তু এক্ষেত্রে কিছু ব্যাপার আছে। এখন মাইল্ডের ক্ষেত্রে যদি বয়স্ক পেশেন্ট, যেমন 50 ঊর্ধ্ব পেশেন্ট যে পেশেন্ট গুলো আপনাদের ফ্যামিলিতে বা আমাদের বাসায় আছে এবং যাদের কোমরবিডিটি আছে, হার্টের সমস্যা, যাদের ডায়াবেটিস, যাদের উচ্চ রক্তচাপ, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্ট, এই পেশেন্ট গুলার ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে নজরদারি রাখতে হবে। এবং এই নজরদারি রাখার জন্য যে জিনিসগুলা করতে হবে, আপনার ফ্যামিলিতে আপনি পজিটিভ আক্রান্ত হলে এবং আপনার ফ্যামিলিতে যদি 50 ঊর্ধ্ব মানুষ থাকে, মেম্বার থাকে, আপনার বাবা মা কেউ যদি থাকে, তাহলে আপনাকে 2টা জিনিস অ্যারেঞ্জ করে রাখতে হবে। একটা হচ্ছে পালস অক্সিমিটার, যেটা দিয়ে আমরা ঘরে বসে আমরা আমাদের স্যাচুরেশনটা আমরা দেখতে পারবো যে আমাদের যে যারা মুরব্বী আছেন বা বয়স্ক যারা আছেন তাদের স্যাচুরেশনটা ফল করতেছে কিনা। আমরা স্যাচুরেশনটা দেখার জন্য একটা পালস অক্সিমিটার অবশ্যই অ্যারেঞ্জ করব। আর যদি আমাদের পেশেন্টের, আমাদের যাদের যদি শ্বাসকষ্টের মতন হয় বা যে কোমরবিডিটি সহ যদি কোনো পেশেন্ট আমাদের বাসায় থাকে পজিটিভ আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিজেনের জোগাড় করব। এবার আসলে মডারেট টু সিভিয়ার। মডারেট টু সিভিয়ার বলতে হচ্ছে যে পেশেন্টের জ্বর থাকবে, পেশেন্টের হচ্ছে শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে, যে কোনো সময় পেশেন্টের শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে এবং পেশেন্টের এনি কাইন্ড অফ কোমরবিডিটি এবং রুম টেম্পারেচারে
বা রুমের যে ভিতরে যদি তার স্যাচুরেশন 95 এর যদি নিচে নেমে আসে 90, 91, 92, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের সাথে ওভার দ্য ফোনে কথা বলে আমরা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করব। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে যার হসপিটালাইজেশন দরকার তাহলে সে কিন্তু হসপিটালে বেড ফাঁকা যাবে। আপনার পজিটিভ হয়েছে, আপনার এখনই হসপিটালে ভর্তি হবে, এতে আলটিমেটলি হয় কি, যার অ্যাকচুয়ালি হসপিটাল দরকার ভর্তি, সে কিন্তু সাপোর্টটা পাচ্ছে না প্রয়োজনে। সো আপনাদের কাছে মানে আপনাদের এই শেয়ারের মাধ্যমে বা এই লাইভ সেশনের মাধ্যমে আমার কাছে সবার কাছে একটাই অনুরোধ, যে যার প্রয়োজন নেই সে হাসপাতালে যেন না। রাইট, হাসপাতালে আপনি প্রয়োজনে ডাক্তারের সাথে ওভার দা ফোনে পরামর্শ নেন, আপনি বিভিন্ন ভাবে আপনি পরামর্শ নেন, আপনি বাসায় চিকিৎসা নেন, আইসোলেশনে থাকেন, ইনশাল্লাহ 70 to 80% ভালো হয়ে যাবেন। কিন্তু Right, বাকি right. যে 20%, এই 20%-এর জন্য হসপিটাল গুলো আমরা খালি রাখি, তাহলে আলটিমেটলি হবে যে আমাদের যে মৃত্যু হার এটা আমরা আরো কমায় আনতে পারবো। যদি Right. আর্লি হসপিটাল, যে পেশেন্টের হসপিটালাইজেশন দরকার তাকে যদি আমরা আর্লি হসপিটালাইজ করতে পারি, আমি তাকে যদি আর্লি আইসিইউ সাপোর্ট দিতে পারি, তাহলে আমাদের মর্টালিটি রেট, আমাদের মৃত্যু হার আরো কমে আসবে। রাইট। আশা করি আমি কিছুটা বুঝাইতে মানে কিছুটা মোটামুটি সংক্ষেপে কিছুটা বলতে পেরেছি আর কি। রাইট, আমরা আবার আসবো, অনেক কোয়েশ্চেন আমাদের ইনবক্সে আসছে, ওইটা নিয়ে আমরা আবার ডিসকাস করব। এখন চলে যাব হচ্ছে হলো সৈয়দ শামীম আহসানের কাছে। আপনার কাছ থেকে যে ব্রিদিং এর যে এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট রাইট নাও, আপনি যদি এক্সারসাইজের কিছু আমাদেরকে দেখাতেন তাহলে কিন্তু অনেকে অনেক কিছু জানতে পারতো। জি জি, সেটি তো আমি ইতিমধ্যে একটি এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়েছি, যে এক্সারসাইজটি। এখন আমরা সেকেন্ড এক্সারসাইজটি যদি এখন দেখি, এটাকে আমরা বলছি আসলে বেলি ব্রিদিং অথবা ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। এই এক্সারসাইজটির নাম, আমরা একটি হাত আমার বুকের উপরে রাখবো, আরেকটি হাত আমি আসলে স্ক্রিনে দেখা যাচ্ছে না, বাট পেটের উপরে রাখবো, এবং আমি আসলে জোরে শ্বাস নিব, আমি যতটুকু নিতে পারি ধরে রাখবো এবং ছেড়ে দিব। তো এখানে একটি খেয়াল রাখতে হবে যে আমার পেট, যখন আমি শ্বাসটা নিব, পর্যাপ্ত পরিমাণে শ্বাস নিব, তখন আমার পেটটা ভিতরে চলে যাবে, ভিতরে ঢুকে যাবে, এবং আমি ধরে রেখে পরবর্তীতে আবার আমি ওটা ছেড়ে দিব। এটি খুব একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এবং এটাকেও আমরা আসলে 6 বার আমরা করতে পারি। এবং লাস্ট ওয়ান, আরেকটি এক্সারসাইজ আমি দেখাবো, সেটি হলো পালস লিপ ব্রিদিং। এই ব্রিদিংটা এক্সারসাইজটাকে অনেকে আসলে এভাবে করে বলে 4-7-8 ব্রিদিং। তো এই ব্রিদিং এক্সারসাইজটাকে আসলে 4-7-8 কেন হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি। প্রথমে এটাও সেম, আমরা প্রথমে নাক দিয়ে জোরে শ্বাস নিব, 4 সেকেন্ড ধরে শ্বাস নিব, 7 সেকেন্ড ধরে রাখবো, এবং 8 সেকেন্ড ধরে, ঠিক যেভাবে করে আমরা মোমবাতি বন্ধ করি, ঠোঁটটা এভাবে করে ছাড়বো। এবং এই এক্সারসাইজটিও আমরা 4 থেকে 5 বার, কিন্তু বিশেষ 6 থেকে 7 বার আমরা করতে পারি। একটি কথা মনে রাখতে হবে, ব্রিদিং এক্সারসাইজ যদি কোনো সমস্যা না থাকে, মানে ব্রিদিং রিলেটেড যদি কোনো প্রবলেম না থাকে, চেস্ট রিলেটেড যদি কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর করা যেতে পারে, এটি রিসার্চ বা এভিডেন্স বলছে, এবং এভাবে করে প্রেসক্রাইব করা হয়। তবে যদি কারো কোনো ধরনের ব্রিদিং রিলেটেড প্রবলেম থাকে, অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, বা আরো অন্যান্য কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপি এক্সপার্টের সঙ্গে কথা বলে দেন আপনাকে আসলে ডিসিশন নিতে হবে, এবং তার কনসার্ন নিয়ে আসলে এক্সারসাইজ করতে হবে। আদারওয়াইজ সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, ব্রেথলেসনেস তৈরি হতে পারে। এবং এই যেমন আমি যেটি বললাম, অনেকে কি করে, খুব জোরে জোরে শ্বাস ছেড়ে দেয় এভাবে করে। এতে কি হয়, আপনার চেস্ট মাসল গুলো খুব দ্রুত ফ্যাটি হয়ে যায়, তখন চেস্ট পেইন হতে শুরু করে, অক্সিজেন লেভেলটাও কিন্তু কমে যায় ভিতরে। তখন যে এক্সারসাইজ গুলো আপনি করছেন আপনার ভালোর জন্য, সেই এক্সারসাইজ গুলো আসলে আপনাকে আরো কষ্ট দেয় এবং আপনাকে আসলে রিস্কে ফেলে দেয়। তো এই এক্সারসাইজ করার আগে এই জিনিসটা খুবই কনসার্ন থাকতে হবে যে আসলে আপনার জন্য এক্সারসাইজটি ঠিক আছে কিনা, এক্সারসাইজটি ঠিকভাবে হচ্ছে কিনা, এবং একজন এক্সপার্টের কনসার্ন নিয়ে আসলে এক্সারসাইজটি করতে হবে। এর বাইরেও আসলে অনেকগুলো ইস্যু আছে, বিশেষ করে যেহেতু কোভিড-19 নিয়ে এখন কথা হচ্ছে। তো এই কোভিড-19 এর যেটা হলো যে এক্সারসাইজ সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা আপনি আক্রান্ত হলেও, তো আপনি যখন আসলে হসপিটালাইজ হবেন তখন অবভিয়াসলি একজন ফিজিওথেরাপি এক্সপার্ট আপনাকে চেস্ট রিহ্যাবিলিটেশন সরাসরি তার টাচে গিয়ে করাবে।
যদি আপনি আক্রান্ত হন অথবা না হন, বাট আপনি সেই 14 থেকে 15%-এর ভিতরে না, যেটা ডব্লিউএইচও বলছে, মানে আপনি হসপিটালাইজ হননি, সেক্ষেত্রে আপনাকে পরামর্শ নিতে হবে ওভার দ্য ফোনে অথবা টেলিমেডিসিনের যে কোনো একটা ওয়েতে। আর যদি আপনি আক্রান্ত হয়ে যান এবং আক্রান্ত হওয়ার পরে আপনি নেগেটিভ হলো, আপনি সুস্থ হয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন, এখানে কিন্তু একটি বড় একটি ব্যাপার রয়েছে যেটি আসলে অনেক সময় ইগনোর করা হয়। কোভিড-19 নেগেটিভ এসেছে, আপনি সুস্থ হয়ে গেছেন, বাড়ি চলে যান, রাইট, আপনি বাড়ি চলে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আসলে খুব চমৎকার একটি গাইডলাইন যেটি আসলে ডব্লিউএইচও এবং সিডিসি মানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইউএসএ থেকে একটি দেওয়া হয়েছে, এবং তারা একটা চমৎকার প্রজেক্ট অলরেডি ইউএসএ তে রান করেছে, এবং বিশেষ করে বাঙালি কমিউনিটিতেই সেটি রান করেছে। আমার কাছে যেটি শুনে খুব অবাক লাগছে সেটি হলো যে আরোগ্য ও পুনর্বাসন প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম, 4 সপ্তাহের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, যেখানে যদি একজন পেশেন্ট তিনি কোভিড-19 থেকে সুস্থ হয়ে সে ভেন্টিলেশনেও থাকতে পারে, ভেন্টিলেশন থেকেও সে রিকভারি করে দ্রুত চলে আসছে, কারণ তার সম্পূর্ণ সব ধরনের চিকিৎসার পাশাপাশি ব্যাপারটি একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে পুরো কোভিড-19 ট্রিটমেন্টটা কিন্তু একটা সব ধরনের চিকিৎসকদের, একজন ফিজিশিয়ান, একজন ফিজিও, একজন রিহ্যাব এক্সপার্ট থেকে শুরু করে সবাইকে নিয়ে কাজগুলো হচ্ছে। এবং দ্রুত এতে কি হচ্ছে, যেমন আমাদের ডক্টর কিন্তু বারবার বলছিলেন, যেটি হলো যে আমাদের কিন্তু কাকে হসপিটালে যেতে হবে, কাকে আইসোলেশন দরকার, কাকে ভেন্টিলেশন দরকার, তো আমরা আমাদের লিমিটেড রিসোর্সকে কিন্তু খুব চমৎকারভাবে ইউটিলাইজ করতে হবে যদি আমরা এই টিম ওয়ার্কটা আমরা করতে পারি। তো এই যে তারা 4 সপ্তাহের একটা প্রোগ্রাম লঞ্চ করেছে ইউএসএ তে এবং নিউ ইয়র্কে, বিশেষ করে বিকজ নিউ ইয়র্ক তো আমরা জানি যে সবচেয়ে বেশি সেন্ট্রাল ছিল প্যান্ডেমিকটার, সেখানে তারা যেটি করছে 4 সপ্তাহ রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যখন তারা রিকভারি করে চলে আসে, তাদের ফার্স্ট অন ফিজিশিয়ানের কাছ থেকে তাদের সার্টিফাইড হতে হচ্ছে যে এই মুহূর্তে তারা কোভিড-19 আক্রান্ত নাই, তারা মুক্ত, করোনা থেকে তারা মুক্ত। 1 নাম্বার 2, তাদেরকে রেফার্ড হয়ে আসতে হচ্ছে ফিজিওথেরাপি ক্লিনিক অথবা ফিজিওথেরাপিস্টের কাছে। আসার পরে তারা 4 সপ্তাহের প্রোগ্রামে ফার্স্ট উইকে তারা আসলে, আমরা জানি কোভিড-19 যেটি হয় যে কফ একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়, কফিং, তাদের লাংসের ভিতরে অনেক কফ থাকে, মানে নিউমোনিয়া রিলেটেড যে প্রবলেম গুলো সেগুলো থাকে, তখন তাদের আসলে কফ কিভাবে ইনহেল করে বের করে ফেলতে হবে, কারণ তাকে তো সাকশন দিয়ে বের করা যাবে না সবসময়। তো সেক্ষেত্রে তাকে ন্যাচারাল ওয়েতে কিভাবে সে কাফিং করতে পারবে, কিভাবে তার যে ব্রেথ উইকনেসটা রয়েছে, যে শ্বাসকষ্ট হচ্ছে, যে মানুষটা 5 তলা একটা বিল্ডিং এ হেঁটে উঠতে পারতো, কোভিড-19 আক্রান্ত হওয়ার পর সে একতলা বিল্ডিং এর অর্ধেকটা ফ্লোরে সে উঠতে পারে না, সে হাঁপিয়ে যায়, সে বসে পড়ে। সো এই জায়গা থেকে তার মাসল গুলো কিভাবে কাজ করবে প্রপার ওয়েতে ফার্স্ট উইক, সেকেন্ড উইকে তার আসলে স্ট্রেংথ গুলো কিভাবে বাড়াবে, সে কিভাবে আরো ফাংশনাল অ্যাক্টিভ হবে, তার মুভমেন্ট গুলো কিভাবে, কারণ মুভমেন্ট গুলো সে করতে পারে না, অনেক ক্ষেত্রে তাদের পেইন থাকে, তারা বেড রিডেন হয়ে যায় অলমোস্ট, যেটা দেখা যায়। তো তাদের কিভাবে পেইনটা ফ্রি করা যেতে পারে, থার্ড উইকে তাদের ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো কিভাবে বাড়ানো যেতে পারে, বিকজ তাদের টার্গেট থাকে যে কিভাবে তারা রিফাংশনাল হবে, তারা আবার কাজে ফিরবে, ওয়ার্কে ফিরে যাবে তারা, এবং ফোর্থ উইকের ভিতরে তারা এটা ট্রাই করছে। বাট এই 4 সপ্তাহ প্রোগ্রামটা কিন্তু প্রি একটা প্রোগ্রাম, বিকজ ডব্লিউএইচও এবং সিডিসি এখানে বলা হচ্ছে যে যারা সিভিয়ারলি এফেক্টেড হচ্ছে কোভিড-19 এ, তারা কিন্তু তাদের উপরে যে ইফেক্টটা সেটি আপনার 1 মাস থেকে, মানে 1 মান্থ থেকে শুরু করে 1 ইয়ার পর্যন্ত স্টে করতে পারে, তার মানে তার উইকনেসটা এতদিন পর্যন্ত স্টে করতে পারে। তো এটি কিন্তু অনেক বড় একটি ব্যাপার। আমাদের দেশে এখন কোভিড আক্রান্ত পেশেন্ট বেড়ে যাচ্ছে, আক্রান্ত সংখ্যা বাড়ছে, সো আমাদের জন্য এগুলো সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসবে কিছুদিন পরেই। রাইট, আমরা কিন্তু এটা নিয়ে যেটা কথা বলছিলাম শামীম ভাইয়ের সাথে, যে আমরা একটা সিরিজ বের করতে চাই যেখানে প্রপার গাইডলাইন থাকবে যে হাউ টু রিকভার অর হাউ টু লাইক আপনার লাংস এর যে ক্যাপাসিটিটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং এই রিলেটেড কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসছে, এটা আপনার কাছে আমি আসবো একটু পরে। ফিরে যাব হচ্ছিল ইশরাত জাহানের কাছে। অনেকের কোয়েশ্চেন হচ্ছিল এখন এরকম, যা হওয়ার তো হয়ে গেছে, বাসায় ছিলাম 3 মাস, খাওয়া দাওয়া ঘুমানো টুমানো যা করার করে ফেলছি, এখন হাউ উই ক্যান রিকভার, আমরা এখন রিকভার কিভাবে করতে পারি, বা ফার্দার আমরা কিভাবে নিউট্রিশন নিয়ে কাজ করতে পারি। সো আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন, মানে এই 3 মাসে যা খাওয়া বা যা যা হওয়ার, এটা তো আমাদের হয়ে গেছে সাবকনসিয়াসলি, এখন কি, এখনের ইয়াটা বলেন যেটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করতে পারবে। জি। যেহেতু এখন সরকার থেকে আমাদের সাধারণ ছুটি যেটা ছিল সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে
সব ধরনের প্রিকশন বজায় রেখে কিছু কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, সেগুলো মেনটেন করে আসলে আমরা কাজে যেতে পারবো, এবং কারা কারা কাজে যেতে পারবে সেটারও কিন্তু একটা আলাদা স্পেসিফিক এজ গ্রুপ দেয়া আছে। তো সেখান থেকে যারা আসলে কাজে যেতেই হচ্ছে জীবন এবং জীবিকার তাগিদে, তাদেরকে বলবো যে খাবারটা তো খুব ইম্পর্টেন্ট। অলরেডি কিন্তু বলেছি যে কি ধরনের খাবার খাবো, কিন্তু এই যে অফিসকালীন যে খাবারটা, দুপুরবেলা লাঞ্চের ব্যাপারটা থাকে, তারপর মিড মর্নিং এর কথা আমরা বলে থাকি, হ্যাঁ। তো এই সময়টা আসলে তারা কিভাবে কন্টামিনেটেড এড়িয়ে যে ওই খাবারটা খেতে পারেন, সেটার একটা আমি গাইডলাইন দিতে পারি। যে প্রথমে যেটা করবেন যে সকালে তো বাসা থেকে নাস্তা করেই গেলেন, তারপর মিড মর্নিং এ বলবো যে কোনো একটা ফল আমি নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে, এবং সে একদম সুন্দর করে ধুয়ে মুছে ওটা নিয়ে যাবে ব্যাগের মধ্যে করে, যাতে কোনো রকম জীবাণুর সংস্পর্শে না হয় বা অফিসে যে যাতে ধুতে না হয় তাকে। আর তারপরে দুপুরবেলা যে খাবারটা উনি সেটাও চেষ্টা করবেন এই সময়, যেহেতু আমি আশা করছি যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে খুব স্বাভাবিক একটা পরিস্থিতি হয়তো আমরা যেতে পারবো। তো এই সময়টা কষ্ট করে যদি আমরা বাসা থেকে খাবার নিই, কারণ ম্যাক্সিমাম অফিসই দেখা যায় যে হয়তো অফিসে রান্না করতো, নাহলে কোনো ক্যাটারিং সার্ভিস থেকে আনা হতো, আর না হলে ওনারা যে কাছের যে খাবারের দোকানগুলো ছিল, রেস্টুরেন্ট, সেখান থেকে তারা লাঞ্চটা করতেন। তো এখন যেহেতু রেস্টুরেন্ট বন্ধ, ক্যাটারিংটা খোলা আছে, তো সেগুলো অ্যাভয়েড করা, কারণ হচ্ছে উনি জানছেন না যে যে প্রিপেয়ার করছেন সে কোভিড-19 আক্রান্ত আছেন কিনা, বা যে ওয়েতে সে রান্না করছেন তাতে কোনো জীবাণু নেই, ঠিক আছে। সো এই ধরনের ইসে যাওয়া যাবে না। সরাসরি বাসা থেকে উনি নিতে পারেন। কোনো কারণে যদি উনি বাসা থেকেও না নিতে পারেন প্রিপেয়ার করে, সেক্ষেত্রে অফিসে স্টোর করতে পারে এরকম কিছু খাবারের কথা বলছি, যেমন হচ্ছে যে কোনো বিস্কিট, ঠিক আছে, লো ফ্যাট বিস্কিট যেগুলো আছে, সেখানে ভেজিটেবল ক্র্যাকার্স থাকতে পারে, ওটস বিস্কিট থাকতে পারে, সুগার ফ্রি নাটস দেওয়া অনেক ওটস বিস্কিট আছে, যেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আমাদের যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চান তাদের জন্য সুবিধা আছে, এবং খেলে অনেকক্ষণ পেটে থাকবে, ক্ষুধা ভাব থাকবে না। কারণ বাঙালিদের বাই নেচার হচ্ছে ভাত খাইনি, এটা হচ্ছে তাদের একটা প্যানিকের ব্যাপার যে আমার ক্ষুধা হয়তো মিটবে না, কিন্তু এই ওটস বিস্কিটটা থেকে কিন্তু উনি প্রপারলি ওনার যে ক্যালোরি দরকার সেটাও পাবে, প্লাস হচ্ছে তার স্যাটাইটিটা ফিল আপ হবে। এর পাশাপাশি সে অবশ্যই আরেকটা ফল খাবেন, এবং নন ফ্যাট মিল্ক উনি খেতে পারেন, কারণ এগুলো গুঁড়ো দুধ কিন্তু অফিসে রাখা যাবে, ঠিক আছে। তো তার প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন, মিনারেলস এবং কার্বোহাইড্রেট যে একটা কম্বিনেশন আমাদের লাঞ্চে থাকা দরকার, সেটা কিন্তু হয়ে যাবে। সাথে একটু উনি চাইলে বাদামও খেতে পারেন। তো এভাবে যদি উনি করেন, তারপর সন্ধ্যার পর তো উনি বাসায় এসে একদম স্বাভাবিক সাধারণ যে খাবার সেটা উনি খেতে পারেন। এটা হচ্ছে গিয়ে কোনোভাবেই কন্টামিনেশন ছাড়া উনি কিভাবে চলবেন। এরপর আপনি আরেকটা কথা যেটা বললেন যে যারা আসলে ইমব্যালেন্স খাবার খেয়েছেন তাদের তো আসলে অনেক ওয়েট গেইন হয়ে গেছে, সেক্ষেত্রে উনি কি করবেন? অবশ্যই যেটা করতে হবে, যেহেতু এখন আমি হসপিটালে যেতে বলবো না যে ওনার সব প্যারামিটার গুলো ঠিক আছে কিনা, ওজন অধিকের সাথে সাথে উনি কোনো কমপ্লিকেশনস আছে কিনা, কারণ আমি এর আগেও বলেছি যে অতিরিক্ত কার্বোহাইড্রেট থেকে যে সুগারটা আসে সেটা কিন্তু আগে গ্লাইকোজেন হিসেবে আমাদের লিভারে থাকে, বাট লিভারের তো একটা স্টিমেট আছে, লিমিটেশনস আছে, তার বাইরেও যখন আমরা গ্লুকোজ খাই বা হাই ক্যালোরি খাবার খাই, সেগুলো ফ্যাট হিসেবে লিভারের উপরে জমা হয় এবং অন্যান্য যে টিস্যু গুলো আছে, ঠিক আছে, সেখানে জমা হয়, যেখানে হচ্ছে আমাদের চর্বি, আমাদের বিভিন্ন যে অর্গান গুলো আছে সেখানে দেখা যায়, হাতে হয়, অ্যাবডোমেনে হয়, থাইয়ে হয়, এভাবে। তো সেখান থেকে যদি বলি যে অবশ্যই একটু যে স্বাভাবিক দূরত্ব বজায় রেখে, যে আমাদের বলা হয়েছে যে হাঁটাহাঁটির জায়গাটা, ঠিক আছে, উনি যদি সেটা নাও করতে পারেন, তাহলে বাসায় আসার পর যে আমরা এক্সারসাইজের কথা বলছি, অনেক ধরনের এক্সারসাইজ আছে, ঠিক আছে, হেভি এক্সারসাইজ গুলো, সেগুলো যদি উনি করেন, অ্যারোবিক্স যদি করেন, ঠিক আছে, জুম্বা যদি করেন, তাহলে এগুলো কিন্তু খুব ক্যালোরি বার্ন করে, আমাদের সোয়েটিংটা হয়। এগুলো কিন্তু ওনার ডায়েটের, প্রপার ডায়েটের পাশাপাশি উনি যদি এগুলো করেন, তাহলে কিন্তু আবার তার যে ওয়েটটা আগের অবস্থানে নিয়ে যাওয়াটা খুব সহজ। রাইট, থ্যাংক ইউ আপু আপনার মূল্যবান অ্যাডভাইসের জন্য। আমি ফেরত যাব ডক্টর ওয়াসির কাছে। একটা জিনিস এখন যেটা দেখতে পাচ্ছি যে ফেসবুকে কয়েকশো গ্রুপ হয়ে গেছে প্লাজমা ব্যাংকের। এই প্লাজমা কাদের জন্য দরকার এবং কারা দিতে পারবে? কারণ আমরা বুঝে না বুঝে কিন্তু অনেকেই প্লাজমা থেরাপি বা এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল না, আমিও ওয়াকিবহাল না। সো এই ব্যাপারে কিন্তু একটা সুনির্দিষ্ট একটা ইনফরমেশন দরকার, যে ইনফরমেশনটা আমি চাচ্ছি যদি এখান থেকে পাওয়া যায়।
ফার্স্ট অফ অল হু যে গাইডলাইন দিয়েছে, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে গাইডলাইনটা দিয়েছে, সেখানে কিন্তু গাইডলাইনের কোথাও আসলে প্লাজমা থেরাপির কথা বলা নাই বা বলা হয়নি। তো ইনিশিয়ালি হচ্ছে যে প্লাজমা থেরাপিটা আমাদের কিছু আশার আলো দেখাচ্ছিল বা এখনো দেখাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যারা শ্রদ্ধেয় বা সিনিয়র স্যাররা আছেন, তারা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে প্লাজমা থেরাপি ইউজ করছেন, যারা সিভিয়ারলি কোমরবিড বা যারা হচ্ছে যে যাদের যারা মডারেট টু সিভিয়ার গ্রুপে যারা পেশেন্ট, যে সমস্ত পেশেন্টরা আছেন, তাদেরকে কিছু পেশেন্টের ক্ষেত্রে প্লাজমা থেরাপি স্যাররা ইউজ করছেন। আর কারা প্লাজমা দিতে পারবেন? নর্মালি কোভিড আক্রান্ত ব্যক্তি, কোভিড আক্রান্ত পজিটিভ ব্যক্তি, উনি যখন কোভিড পজিটিভ থেকে উনি যখন কোভিড নেগেটিভ হবেন, নেগেটিভ হওয়ার পরে হচ্ছে যে অ্যাটলিস্ট 14 দিন পরে ওনার রক্তে প্যারামিটার, মানে রক্ত পরীক্ষা করে দেখা হয় যে ওনার রক্তে যেই পরিমাণ অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা, সেই পরিমাণ অ্যান্টিবডি ওনার এই ভাইরাসটার এগেনস্টে যেই পরিমাণ অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা, সেই পরিমাণ অ্যান্টিবডিটা তৈরি হয়েছে কিনা। 14 দিন পরে যদি ওই লেভেলের যদি অ্যান্টিবডি তার রক্তে তৈরি হয়, তখনই শুধুমাত্র তার প্লাজমাটা রোগীর ক্ষেত্রে অন্য পজিটিভ আক্রান্ত ব্যক্তিকে ব্যবহার করা যাবে, এবং সেক্ষেত্রে রক্তের গ্রুপ অবশ্যই মিলতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এই ইনফরমেশনটা খুব দরকার ছিল, কারণ আমরা দেখছি যে যে হাজার হাজার যে সবাই মানুষ যে কনসার্ন যে যারা প্লাজমা দিতে পারবে বা প্লাজমা নিতে পারবে, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। আর এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এক্ষেত্রে আরেকটা জিনিস, সরকারি এবং বেসরকারি ভাবে আরেকটা জিনিস আসলে লিস্ট থাকা উচিত। এ পর্যন্ত যতজন কোভিড আক্রান্ত ব্যক্তি আছে, তাদের আসলে নাম, ফোন নাম্বার এবং তাদের ব্লাড গ্রুপটা, এটা আসলে যদি সরকারি ভাবে বা এটা যদি যারা ব্লাড ব্যাংক বা যারা এই জিনিসগুলো ডিল করতেছে প্লাজমা নিয়ে, এই জিনিসগুলা যদি সবার একটা লিস্ট করা থাকে, তাহলে সহজেই আপনি নতুন করে যে পজিটিভ আক্রান্ত ব্যক্তি বা যার ক্ষেত্রে প্লাজমা থেরাপি দিতে চাচ্ছেন শ্রদ্ধেয় স্যাররা বা সিনিয়র স্যাররা যাদেরকে দিচ্ছেন, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে কোথায় যাবে, কার কাছে যাবে প্লাজমার জন্য, এটাই অনেক মানুষ জানে না। কিন্তু এই জিনিসটার দিকে যদি একটু নজর দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে মনে হয় বেটার হবে যে কার কাছে যাওয়া যাবে, বা এটা যদি একটা মানে নির্দিষ্ট করা থাকে যে এই মানুষগুলো আক্রান্ত হয়েছে। আর আপনারা যারা বিভিন্ন গ্রুপে বা যারা আপনারা এরকম লাইভ হোস্ট করতেছেন শো গুলো, আপনাদের থ্রুতে সবার কাছে আমার একটাই আবেদন থাকবে যে সবার প্রতি একটা সচেতনতা তৈরি করা, যে আপনি পজিটিভ হয়ে নেগেটিভ হয়েছেন, এতে ডেফিনেটলি আল্লাহর অশেষ রহমত, আপনি পজিটিভ থেকে নেগেটিভ হয়ে এখন সুস্থ জীবনে ফিরে আসছেন। এখন আপনি প্লাজমা দিলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার থেকে হয়তো একজন এট এ টাইম 3 ব্যাগ প্লাজমা দিতে পারে, সে যেটা দিবে সেটা থেকে 3 জনের প্লাজমা রেডি করা যাবে। সো আপনি চিন্তা করেন যে আপনি সুস্থ হয়েছেন, আপনি স্বাভাবিক জীবনে ফেরত এসেছেন, আপনার থ্রোতে কিন্তু আরো 1 জন 2 জন 3 জন মানুষ আপনি হেল্প করতে পারতেছেন। এই অ্যাওয়ারনেসটা আমাদের দেশে কিন্তু, এই যে ব্লাড ডোনেশন, যে ভলান্টিয়ার ব্লাড ডোনেশন, এই ব্যাপারে কিন্তু আমাদের এখনো সচেতনতা কম। এখন আমরা শুধুমাত্র ব্লাড দেই কখন? যখন আমার নিজের ফ্যামিলি মেম্বার কেউ অসুস্থ হয়, যখন আমার বাবা মা স্ত্রী বাচ্চা কেউ অসুস্থ হয়, শুধুমাত্র তখনই আমি ব্লাড দেই। কিন্তু আমার পাশের বিল্ডিং এর কেউ বা আমার অপরিচিত একটা মানুষ যার ব্লাড দরকার, তাকে কিন্তু আমরা ব্লাড দিতে চাই না। আমাদের এখনো কিন্তু ব্লাড ডোনেশন, প্লাজমা, এই জিনিসগুলা ডোনেশন করার ব্যাপারে কিন্তু আমাদের এখনো সচেতনতা অনেক কম। এটা কিন্তু সবাই মিলেই যদি সচেতন হই, তাহলে কিন্তু সম্ভব। যেমন আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি আমারই একটা পরিচিত রুগীকে ভর্তি করেছিলাম, মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি সুস্থ হয়ে চলে যাওয়ার 2 সপ্তাহ পরে আমার একজন স্টুডেন্টের সেম প্লাজমা দরকার ছিল, আমি ওনাকে ফোন করেছি। উনি কিন্তু যখন বিপদে পড়েছিল, আমি কিন্তু ওনাকে ইমিডিয়েট রাত্রে 2টার সময় ভর্তি করেছি। উনি সুস্থ হয়ে যাওয়ার 14 দিন পরে আমি যখন ওনার কাছে বললাম যে আপনি তো এখন প্লাজমা চাইলে দিতে পারেন এবং দিলে আমারই একজন স্টুডেন্টের উপকার হয়, উনি বললেন যে আমি এখন অসুস্থ, আমার একটু দুর্বলতা আছে, আমি দিতে পারবো না। সো এটা বলার পরে আসলে আর কাউকে কিছু বলার সুযোগ থাকে না। আমাদেরকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে ভলান্টিয়ার সেবার মেন্টালিটি নিতে হবে। সেবা নেওয়ার দায়িত্ব কিন্তু শুধুমাত্র হেলথ প্রফেশনে যারা আছে শুধু তারাই যে সেবা করবে, তারাই সমস্ত কিছু করবে, তেমনটা না কিন্তু। কি বলেন হাসান ভাই? আমি তো মনে হয় ভুল বলি নাই। অবশ্যই, কেন নয়, সবাইকে আগে আসতে হবে, সচেতনতা লাগবে, সবার সচেতনতা লাগবে, তাহলেই মনে হয় আমরা জিনিসটা ওভারকাম করতে পারবো, এই মহামারীটা ওভারকাম করতে পারবো। আর যেহেতু আমি শেষের দিকে চলে এসেছি, আরেকটা শেষের দিকে যেহেতু আমি চলে এসেছি, এখন আরেকটা কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে শেষের দিকের কথা, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস বা কোভিড-19 বা SARS-CoV-2, যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু কোনো পাপ না।
এটা কিন্তু কোনো পাপ না যে আপনি পাপ করেছেন, আপনার পাপের কারণে এটা পাপের একটা পাপ থেকে আপনার এটা হয়েছে। এটা হচ্ছে যে একটা এয়ারবোর্ন ডিজিজ বা যেটাই বলেন না কেন, এটা আপনি মহামারী সারা পৃথিবীতে হচ্ছে। আপনার বাংলাদেশে চিন্তা করেন বা সারা পৃথিবীতে চিন্তা করেন, একদম উপর লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত সবাই কিন্তু কম বেশি আক্রান্ত হয়েছে। এবং এটা কিন্তু এমন না যে শুধু গরিবের হচ্ছে বা যে পাপ বেশি করে তার হচ্ছে বা যে হেলথ ওয়ার্কার তার হচ্ছে, এটা সবারই হচ্ছে বা কম বেশি আপনার চারপাশে হচ্ছে, আপনার বিল্ডিং এ হচ্ছে। আমি এর আগেও এই ইয়েটাতেই বলেছিলাম যে কোভিড আক্রান্ত ব্যক্তি কোনো পাপ না, যে আপনার বা আশেপাশে, যেমন এখন কিন্তু অনেক মানুষ আছে যে যারা কোভিড সিমটম কিন্তু টেস্ট করাতে চাচ্ছে না। কেন করাতে চাচ্ছে না? কারণ এটা করালে তার বাড়িওয়ালা তাকে বের করে দিবে, তাকে তার এলাকা থেকে ঢুকতে দিবে না, বা বিভিন্ন সামাজিক সমস্যা হচ্ছে, বা ইভেন তার আত্মীয় স্বজন। আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা মহামারী। আপনিও কালকে আক্রান্ত হতে পারেন, পরশুদিন আপনার থেকে আরেকজন আক্রান্ত হতে পারে, পরশুদিন আপনার ফ্যামিলি আক্রান্ত হতে পারে, আজকে আপনি আক্রান্ত হতে পারেন। সো কাউকে করুণার চোখে না দেখে বা কাউকে সামাজিকভাবে হেয় না করে যদি সম্ভব হয় তাকে সাহায্য করুন। আপনি একজন কোভিড আক্রান্ত মানুষ বা কোভিড আক্রান্ত ফ্যামিলিকে আপনি সাহায্য করুন, এটা পাপ না। আপনারও হতে পারে, আপনি কখনো জানবেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা আপনি একটা বাসে উঠেছেন, আপনি একটা সিএনজিতে উঠেছেন, আপনি কোন জায়গা থেকে আক্রান্ত হবেন এটা আপনি জানেন না। এখন আপনি পার ডে আপনার 15,000 টেস্ট হচ্ছে, আপনি সেখানে 3,000 প্রতিদিন আপনার আক্রান্ত আসতেছে, আপনি জানেন না যে নেক্সট মানুষটা আপনি কিনা। আজকে আপনি হয়তো যাকে অবহেলা করছেন বা আপনি তার কাছেই হয়তো আপনাকে 14 দিন পরে হয়তো প্লাজমা চাওয়া লাগতে পারে, বা তাকেই হয়তো চাওয়া লাগতে পারে যে ভাই আমাকে হেল্প করেন, আমাকে একটু হাসপাতালে যেতে হবে বা আমার টেস্ট করতে হবে, এই হেল্প গুলা করেন। সবার কাছে আমার অ্যাওয়ারনেসটা, এটা খুবই একটা অ্যাওয়ারনেস যে যে পজিটিভ আক্রান্ত ব্যক্তি বা সিমটম ব্যক্তি তাদেরকে মেন্টাল সাপোর্ট দেন, তারা যাতে ভয় না পায় যে আল্লাহ আমি পজিটিভ হয়ে যাওয়ার পরে আমাকে থাকতে দিবে তো, আমি খাইতে পাবো তো, আমাকে ঘর থেকে বের হতে দিবে তো। এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সারা পৃথিবীতে কোথাও এই জিনিসটা নেই। কেন আমাদের বাংলাদেশে সবাই এই জিনিসটা নিয়ে কেন কনসার্ন? আমি আমার নিজের পরিচিত একজন কয়েকদিন আগে সিমটম, আমি তাকে বললাম টেস্ট করতে, সে বললো যে না ভাই টেস্ট করা যাবে না, আমাকে ওষুধ দেন, আমি ওষুধ খেয়ে দেখি। কারণ টেস্ট করলে আমি এখানে একা থাকি, আমার ফ্যামিলি গ্রামে থাকে, আমি ব্যাচেলর, আমাকে বের করে দিবে এখান থেকে। ওয়াই? এটা তো হওয়ার কথা ছিল না। এটা থেকে আমি সবার কাছে অনুরোধ, এই প্রোগ্রামের মাধ্যমে যদি একজন মানুষও যদি এটা দেখে যদি উপকৃত হয়, তাহলে এটাই আমি বলবো যে প্লিজ এবং এটাই মানে সহযোগিতা করেন। এটাই মূল উদ্দেশ্য, যে এই প্রোগ্রামগুলোর থ্রুতে আপনাদেরকে আরো কনসার্ন করা। কারণ এটাতে কিন্তু আমাদের কোনো মানে লাভের জন্য আমরা কোনো প্রোগ্রাম করি না, একমাত্রই লাভ যে আপনি কনসার্ন হচ্ছেন। একটা কোয়েশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডক্টর ওয়াসির কাছে, যে ওয়াসি ভাইয়ের কাছে জানতে চাই যে কোভিড পজিটিভ পেশেন্ট কোন সিচুয়েশনে প্লাজমা থেরাপি লাগবে, কোন সিচুয়েশনে? আমি একটু আগে বললাম, নরমালি আমরা মাইল্ড টু মডারেট যে পেশেন্ট গুলা, সেই পেশেন্ট গুলার ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্লাজমা লাগছে না। সিভিয়ার পেশেন্টের যাদের স্যাচুরেশনটা মোটামুটি বেশ কমে যাচ্ছে বা যাদের আইসিইউ সাপোর্ট লাগছে, এরকম পেশেন্টের ক্ষেত্রে মোটামুটি প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে আর কি। আচ্ছা, ওকে। সেটা স্পেসিফিক কোনো প্যারামিটার নেই, যে স্পেসিফিক কোনো প্যারামিটার হচ্ছে না, তবে সিভিয়ার পেশেন্ট গুলার ক্ষেত্রে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে। সিভিয়ার, আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন ছিল যে কোভিড পেশেন্ট নেগেটিভ হওয়ার পর আবারও কি পজিটিভ হতে পারে? এটা কিন্তু আমারও একটা কোয়েশ্চেন। এখানে কিছু ব্যাপার আছে। এই পর্যন্ত যতগুলা কোভিড পজিটিভ পেশেন্ট যারা নেগেটিভ হয়েছেন, নেগেটিভ হওয়ার পরে এরকম পজিটিভ হয়েছেন, এরকম সংখ্যাটা খুবই রেয়ার, খুবই 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 রেয়ার। হু থেকে যেটা বলা হয়েছে যে আপনি একবার পজিটিভ কোভিড আক্রান্ত হয়ে গেলে পরবর্তী 6 মাসের ভিতরে আপনার আক্রান্ত হবার সম্ভাবনা খুব কম। আর এখন আরেকটা যেটা হতে পারে যে পজিটিভ, আপনি পজিটিভ হয়েছেন, আপনি 2 সপ্তাহ পরে টেস্ট করলেন নেগেটিভ হলেন, পরবর্তীতে আপনি আবার টেস্ট করলেন, আপনার পজিটিভ আসলো। সেক্ষেত্রে প্যানিক হওয়ার কিছু নেই। অনেক সময় হচ্ছে যে আপনার যে ভাইরাসটা দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন, এই ভাইরাসের ডেড যে পোর্শনটা আপনার ভিতরে থেকে যাচ্ছে, এই ডেড পোর্শনের জন্য অনেক সময় আপনার পজিটিভ আসতে পারে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। কিন্তু নরমালি আপনি সিমটম ফ্রি, মানে আপনার যে উপসর্গগুলো একবার চলে যাওয়ার পরে নরমালি আপনি 10 থেকে 14 দিন পরে আপনি নিজের জন্য যেমন এই ভাইরাস আপনাকেও যেমন আর ক্ষতি করবে না, তেমনি আপনার থেকে অন্য কাউকে ক্ষতি করার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে আপনি মোটামুটি হচ্ছে যে একবার কোভিড পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাওয়ার পরে
আপনি যেটা করবেন 21 থেকে 28 দিন পর্যন্ত আপনি আইসোলেশন মেনটেন করতে পারেন। আর আপনি ফ্যামিলির সাথে মিশবেন, সব জায়গাতে যাবেন, যা শুধু আপনি মাস্কটা ব্যবহার করবেন, এছাড়া আর কোনো কিছু নাই। আর Right. এটাই মোটামুটি হু থেকে এটাই বলা আছে যে পরবর্তী 6 মাসে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনার ব্যাপারে কোনো রেকর্ড এখন পর্যন্ত বলেনি, আর যে একটা দুটো বলেছে সেটা খুবই রেয়ার। সো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন আছে হচ্ছে হলো হাসান ভাইয়ের কাছে। ডক্টর শামীম হাসান স্যার, ক্যান ইউ টেল অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ আওয়ার লাংস ক্যাপাসিটি অর হাউ টু ইমপ্রুভ cardiorespiratory system? Hope so you all are doing great work for our nation. So simple question, যে আমরা কিভাবে আমাদের লাংসের ক্যাপাসিটিটাকে আরো ইমপ্রুভ করতে পারি এবং আমাদের কার্ডিওরেসপিরেটরি সিস্টেমটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, যদি আপনি বলেন। সেটি কিন্তু আমি আসলে ইতিমধ্যে যে এক্সারসাইজ তিনটি আমরা দেখিয়েছি, বেসিক্যালি এক্সারসাইজ গুলো কিন্তু আসলে কোভিড-19 কে কেন্দ্র করে কিন্তু না। এই এক্সারসাইজ গুলি মূলত কিন্তু ব্যবহৃত হচ্ছে আসলে আমাদের লাং ক্যাপাসিটি গুলোকে বাড়ানোর জন্য। এক্সারসাইজ গুলো ব্যবহৃত হচ্ছে আমাদের ওভারঅল চেস্ট রিলেটেড প্রবলেম গুলোকে সলভ করার জন্য। এখানে একটি ব্যাপার আমি আসলে বলতে গিয়ে ওটা কিন্তু বলা হয়নি, সেটি হচ্ছে যে এক্সারসাইজ গুলো আমি দেখিয়েছি, এক্সারসাইজ গুলো কিন্তু আসলে অ্যাজ ইউজুয়াল ব্রিদিং এক্সারসাইজ, বাট কোভিড-19 এই সময়ে কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজের একটু ভেরিয়েশন কিন্তু আসছে, যেটি আসলে ক্ষেত্রে ওদের হসপিটাল গুলোতে ওনাদের ফিজিওথেরাপিস্টরা করেছেন এবং মার্ভেলাস রেজাল্ট তারা পেয়েছেন। সেটি হলো যে শেষ অংশে গিয়ে যখন আসলে আপনি 3 to 5 রিপিটেশনে আপনি যখন করবেন, লাস্ট এক্সেলারেশনে বা লাস্ট বার যখন আপনি শ্বাসটি ছাড়বেন, তখন জাস্ট একটি কাশি দিবেন, মানে ছাড়া আপনি যদি এক্সারসাইজটা একটু দেখান। জি, যেমন যদি আমরা বলি, আমরা নাক দিয়ে শ্বাস নিলাম 4 সেকেন্ড, 7 সেকেন্ড ধরে রাখলাম এবং 8 সেকেন্ড ধরে আমরা ছাড়লাম। শেষ অংশে গিয়ে আমরা চেষ্টা করলাম জোরে একটা কফ দিয়ে ভিতর থেকে, মানে কাশি দিয়ে ভিতর থেকে কফটাকে বের করে নিয়ে আসার জন্য বা কিছুটা বাইরে নিয়ে আসার জন্য। তো এটি আসলে একটি ব্যাপার যেটি আসলে কোভিড-19 এর এই সময়টিতে আমরা বলা যায় যে ব্রিদিং এক্সারসাইজের একটা কিন্তু ভেরিয়েশন। আর আরেকটি ব্যাপার আসলে, যেমন ব্রিদিং এক্সারসাইজ আমাদেরকে অনেক উপকার করে, যেমন যিনি কোশ্চেনটি করেছেন উনি যেমন জানতেছেন এই সবগুলোই আমাদের ব্রিদিং এক্সারসাইজ, পাশাপাশি আরো অনেকগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসলে যে উপকার করে বা যেগুলোর জন্য ব্যবহৃত হয়, যেমন হলো আমাদের ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু ব্রিদিং এক্সারসাইজ, যেহেতু সার্কুলেশনটা বাড়িয়ে দেয়, অক্সিজেন লেভেল আমাদের ভিতরে বাড়িয়ে দেয়, স্বাভাবিকভাবেই আমাদের ইমিউনিটি সিস্টেমটাও বুস্ট আপ হয়। আমাদের ইনফ্লামেশনের লেভেলটা কিন্তু কমিয়ে দেয় যদি প্রপার ওয়েতে আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন। এখন এমন হলো আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে থাকলেন কিন্তু চেস্টের আপার পোর্শন আপনার ইউজ করছেন, আপার মাসলগুলোকে ইউজ করছেন, কিন্তু আপনি বেলিকে ইউজ করছেন না বা প্রপার ওয়েতে হচ্ছে না, সেটি কিন্তু আবার ঠিক উল্টোটা হবে, আপনার দ্রুত মাসলগুলোকে ফ্যাটি করে দিবে, আপনার অসুস্থ হয়ে যাবেন এবং আপনি আরো তখন ব্রিদিং ডিফিকাল্টিসে পড়ে যাবেন। তো দেন আদার্স আরো অনেক ডিসঅর্ডার থেকে আমাদেরকে রিস্ক ফ্রি করে ব্রিদিং এক্সারসাইজ। তো আসলে আমি শেষ অংশে জাস্ট দুটো কথা দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটি হলো যে দেখুন, আমরা শুধু ব্রিদিং এক্সারসাইজ বলছি, আসলে ব্যাপারটা শুধু ব্রিদিং এক্সারসাইজের ভিতরে সীমাবদ্ধ না। আমি যেমন একটা আসলে সমীক্ষা প্রথমেই বলছিলাম, যেটা আমি আমার কথা শুরুতেই বলেছিলাম, যে আসলে 80% পিপল বা 85% পিপলের হসপিটালে যাওয়ার দরকার নেই যারা কোভিড-19 আক্রান্ত হচ্ছেন, বাকি 14 থেকে 15% যাদের হসপিটালে যেতে হবে, আর বাকি 5% এর, যেটা আসলে আমার কথা না বা আমাদের কথা না, এটা কিন্তু এমনকি ডক্টর যিনি ছিলেন উনিও কিন্তু বলেছেন, ফিজিশিয়ান উনিও বলেছেন যে আসলে আমাদের এরকম একটা, এবং এই সমীক্ষাটা কিন্তু আসলে WHO দিয়েছে, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যারা আক্রান্ত হই অথবা না হই, মানে সেটি আমরা সবাই যারা বাসায় আছি, সবাইকে যেগুলো হেলথ প্রিকশন বা যেগুলো স্বাস্থ্যবিধি গভর্নমেন্ট আমাদেরকে যেগুলো বলছে বারবার, সেগুলো সবার মানতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সবারই ইমিউনিটি সিস্টেম বুস্ট করার ট্রাই করতে হবে। সেক্ষেত্রে আমরা ওই 80%, 10%, 5% আমার জানার দরকার নেই, সবাইকে আমাদের এক্সারসাইজ করতে হবে, সবাইকে প্রপার নিউট্রিশন নিতে হবে, সবাইকে যদি তাদের কোনো কোমরবিডিটি থাকে, মানে কোনো ধরনের অসুখ থাকে, যেমন অনেকে নি পেইন, ব্যাক পেইন, অথবা অনেকে স্ট্রোক পেশেন্ট থাকতে পারে, অনেকে আদার্স প্যাথোলজিক্যাল কোনো ডিজিজ থাকতে পারে, যারই যে অসুখ আছে সেগুলো দিকে কনসার্ন থাকতে হবে। এখন সেই কনসার্নের চিকিৎসকের কাছে যাওয়া যাবে না, আমরা টেলিমেডিসিনে বা যে কোনো ওয়েতে কমিউনিকেট করে আমাদেরকে সার্ভিসটা নিতে হবে। এটা হলো সবার জন্য প্রযোজ্য। এক্সারসাইজ গুলো সবাই করতে হবে, সেটি বড় ছোট সবার জন্য। যদি
এক্সারসাইজ সবার জন্য 2 ঘন্টা পর পর করতে হবে কিন্তু, বা 3 ঘন্টা পর পর কিন্তু, যদি কারো কোনো ব্রিদিং রিলেটেড প্রবলেম থাকে, সিওপিডি, অ্যাজমা অর এই রিলেটেড আদার্স কোনো ডিফিকাল্টিস থাকে যেটি ইতিমধ্যে ডায়াগনোসড, যেটি চিকিৎসক আপনাকে বলে দিয়েছেন, আপনি ইনহেলার ইউজ করেন, সেই ক্ষেত্রে এক্সারসাইজ নেওয়ার আগে আপনাকে অবভিয়াসলি একজন ফিজিওথেরাপি এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করে এক্সারসাইজটা করতে হবে। নাম্বার 2, যারা হসপিটালে যেতে হচ্ছে, হসপিটালাইজ হতে হচ্ছে, তাদেরকে তো ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট ডক্টর বলেছেন, সেগুলো তো অবশ্যই চলবে। পাশাপাশি সেখানেও আপনাকে কিন্তু একজন হেলথ এক্সপার্ট, একজন ফিজিওথেরাপি এক্সপার্টের কনসার্নে কিন্তু ব্রিদিং ওয়ার্ক গুলো করতে হবে, ব্রিদিং রিহ্যাবিলিটেশন গুলো করতে হবে। এন্ড দেন আপনি যখন সুস্থ হয়ে চলে আসবেন, তখনও কিন্তু আপনাকে প্রপার রিহ্যাবিলিটেশনে আসতে হবে, যদি আপনি আসলে অ্যাগেইন আপনি ন্যাচারাল লাইফে ফিরতে চান। তো সেক্ষেত্রে আসলে আমি যে জায়গাটা থেকে আসলে আমি আমার জায়গা থেকে কথা বলছি একজন হেলথ এক্সপার্ট বা ফিজিওথেরাপি এক্সপার্ট হিসেবে, যে ফিজিওথেরাপির যে রোলটা সেটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের জন্য এখানে প্রযোজ্য। এবং ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গুলো আমাদের ফিজিশিয়ান উনি বলেছেন যে সেগুলো কখন আপনাকে যেতে হবে, অযথা হসপিটালে গিয়ে ভিড় করা যাবে না, অযথা কৃত্রিম ক্রাইসিস তৈরি করা যাবে না, অযথা অক্সিজেন কেনা যাবে না, অযথা এই ঔষধগুলো দেখে সেই ওষুধগুলো আমরা কিনে এনে ড্রাগ গুলো সাপ্লিমেন্ট গুলো বাসায় মজুত করা যাবে না। তাহলে আসলে আমরা সবাই সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। সর্বশেষ বলবো, হেলথ কনসিয়াস হন, সচেতনতার বিকল্প নাই, সচেতন না হলে আসলে কোনো কিছুই হবে না। রাইট, ধন্যবাদ শামীম ভাই আপনার অসাধারণ কিছু অ্যাডভাইসের জন্য। এবং আমরা যেটা বলছিলাম, আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে একটা সিরিজ বের করছি ফিজিওথেরাপির উপরে, যেখানে আপনি ডিটেইলস এ এক্সারসাইজ গুলা পাবেন। আমরা 10 দিনে 10টা সিরিজ লঞ্চ করব, 5 মিনিটের সিম্পল ব্রিদিং এক্সারসাইজ, যেগুলো আপনাদেরকে হেল্প করবে টু আপনাদের লাংস এর ক্যাপাসিটি বাড়ানো এবং আরো ইমপ্রুভমেন্ট এর জন্য। এটা আমরা খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করতে যাচ্ছি। শেষ করব হচ্ছে হলো, জি আমি একটু কথা বলতে চাই এক্ষেত্রে। শামীম হাসান ভাই যে ফিজিক্যাল মানে যে এক্সারসাইজ গুলো দেখালেন, বিশেষ করে রেসপিরেটরি মানে ব্রিদিং যে এক্সারসাইজ, এই জিনিসগুলো ব্রিদিং এক্সারসাইজটা আসলেই খুব প্রয়োজন। এবং ব্রিদিং এক্সারসাইজ যে পেশেন্ট গুলা কোভিড আক্রান্ত হচ্ছে, এই পেশেন্ট গুলার ব্রিদিং এক্সারসাইজটা খুবই জরুরি। আমরা যে 70 to 80% যে পেশেন্ট গুলা সুস্থ হয়ে যাচ্ছে, বা টোটাল যে মানে অ্যাজ এ হোল আপনার কোভিড আক্রান্ত যে পেশেন্ট গুলা, এদের এই কোভিড ভাইরাসের মেইন টার্গেট অর্গানই হচ্ছে লাংস। এবং এখানে এই কোভিড আক্রান্ত হওয়ার পরে যেটা সবচেয়ে বেশি মূল যে প্রবলেম, যে রেসপিরেটরি প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, বা রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট যেটা হচ্ছে, এই পেশেন্ট গুলা স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবং আমরা কিন্তু এখন যে কোভিড পজিটিভ রোগীগুলা জাস্ট শুধু আমরা এখন চেষ্টা করতেছি যে রোগীগুলা এখন সুস্থ করে বাড়ি যাক, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস পরে এই পেশেন্ট গুলার কি কি সিমটম ডেভেলপ করবে, বা এই পেশেন্ট গুলার এই যে কোভিড আক্রান্ত হলো, সবকিছুর কি একটা ডিজিজ থেকে আপনি সুস্থ হলেন, কিন্তু সেই ডিজিজটার পরবর্তী কনসিকুয়েন্স, সুস্থ হওয়ার পরেও কি কি কনসিকুয়েন্স থেকে যাচ্ছে। তো তেমনি হচ্ছে যে এই পেশেন্ট গুলার পরবর্তীতে মানে শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোভিড আক্রান্ত পেশেন্ট বা কোভিড আক্রান্ত পেশেন্ট না, এরকম পেশেন্টও নর্মাল যারা মানে নর্মাল যারা আমরা আছি বা নর্মাল যারা আছেন, ওনারাও এই ব্রিদিং এক্সারসাইজ গুলা দেখতে পারবেন এবং করলে এটা অবশ্যই উপকৃত হবেন। যারা নর্মাল এবং যারা আক্রান্ত হয়েছেন প্রত্যেকের জন্য খুবই উপকার। এবং এই এক্সারসাইজ গুলা যারা আমাদের রেসপিরেটরি মেডিসিন মানে ফুসফুস বিশেষজ্ঞ যে ডাক্তার আমাদের সিনিয়র স্যাররা আছেন, ওনারা প্রত্যেকটা স্যারই কিন্তু ব্রিদিং এক্সারসাইজের উপরে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বা বলার চেষ্টা করছেন যে এটা মেনটেন করার জন্য। সো আমি মনে করি যে যে এক্সারসাইজ গুলো দেখানো হচ্ছে বা দেখানো হয়েছে, এগুলা যদি কেউ প্রপারলি ফলো করে, ডেফিনেটলি সে কিছুটা হলেও বেনিফিটেড অবশ্যই হবে। রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আরেকটা জিনিস, মানে আমি আরেকটা জিনিস বলতেছি, আমি শুধু বারবার আহসান ভাইয়ের কথা বলতেছি, এবার একটু ইসরাত জাহান আপার কথা বলি। সেটা হচ্ছে যে আসলেই এই যে কোভিড সময়ে আমি এখন কোভিড আক্রান্ত যারা হননি তাদের জন্য তো অবশ্যই বেস্ট অফ লাক, বা যারা কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এবং মোটামুটি যারা কোভিড আক্রান্ত সুস্থ হচ্ছেন, সব পেশেন্টেরই একটা কমন মানে কমন কমপ্লেন যে নেগেটিভ হয়ে যাওয়ার পরেও 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত পেশেন্ট খুবই উইক ফিল করতেছে, সে খুবই দুর্বল ফিল করতেছে। সে বলতেছে তার শরীরটা মানে শরীরে সে এনার্জি পাচ্ছে না আগের মতন, তার শরীরটা দুর্বল, সে একটু কাজ করলে হাঁপায় উঠতেছে। বা সো এই ক্ষেত্রে আমাদের যে নিউট্রিশনিস্ট ইসরাত জাহান আপা আছে, ওনার অ্যাডভাইসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কোভিড আক্রান্ত বা যারা কোভিড আক্রান্ত হননি, আর যারা হচ্ছে কোভিড আক্রান্ত হয়ে নর্মাল জীবনে আবার ফেরত এসেছেন, এই 3 টাইপের বা 3 শ্রেণীর মানুষই তো এখন আমরা বর্তমানে
যারা কোভিড আক্রান্ত হয়নি, কোভিড আক্রান্ত হয়েছে, মানে বর্তমানে কোভিড আক্রান্ত, এবং যারা কোভিড থেকে রিকভারি করেছি। এই রাইট 3 গ্রুপেরই আসলে হেলদি ডায়েট, ব্যালেন্স ডায়েটের খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তাদের মানে ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ইসরাত জাহান আপা যে অ্যাডভাইস গুলো দিয়েছে, এগুলো যদি সবাই মেনে চলেন, তাহলে ডেফিনেটলি মানে আমরা উপকার হব এই প্রোগ্রামের মাধ্যমে। রাইট রাইট এবং ইসরাত আপার কাছে আমি যাব। শেষ আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে, ডক্টর ওয়াসি যেটা বললো যে আমাদের 3 শ্রেণীর মানুষ এখন বাংলাদেশে বিদ্যমান আছে, তাদের জন্য যদি আপনি কিছু বলেন, সো দ্যাট লাইক দে ক্যান ফিল মোর কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিউচার। 3 শ্রেণীর মানুষই বেঁচে থাকার জন্য কিন্তু একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে খাবার। ঠিক আছে, কারণ আমরা মানুষ বেঁচে থাকার একমাত্র অবলম্বনই হচ্ছে খাদ্য। হ্যাঁ, সেই খাদ্যটা যদি সঠিক উপায়ে আমরা না নিতে পারি, শুধুমাত্র এই কোভিড-19 এর সময়টা কেন, আমাদের বেঁচে থাকতে হবে। আমরা জানি না আমরা কত বছর বেঁচে থাকবো, এবং এই যে কয় বছরই বেঁচে থাকি না কেন, সুস্থ থাকার জন্য কিন্তু যে কোনো ভাইরাস, এই কোভিড-19 এর কথা তো আমরা আগে শুনিনি, এটা হঠাৎ করে এসছে। তো ভবিষ্যতে হয়তো এরকম আরো অনেক ডিজিজ, প্যান্ডেমিক সিচুয়েশন হতে পারে। তো সেটা কিন্তু এখনই আমার সময়, এই ছোট্ট একটা সর্দি কাশির মতো একটা সিমটম, যেটা আমরা কখনোই পাত্তাই দিতাম না, সেখান থেকে যেহেতু আমরা এত এনজাইটি ফিল করছি, তো এখনই সময় সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমার বডিটাকে অল টাইম হচ্ছে গিয়ে একটা ডিফেন্স সিস্টেম তৈরি করা, যাতে যে কোনো সিচুয়েশনে যাতে আমি প্যানিক না হই, আমি আত্মনির্ভরশীল হতে পারি, যে হ্যাঁ মোটামুটি আমি কিন্তু আমার নিজেকে সঠিক খাবার, যেটা আমার খাওয়া দরকার, আমি সবসময় বলি সঠিক খাবার সঠিক সময় সঠিক পরিমাণ। কারণ ভালো খাবারও যদি আমার জন্য ভালো, সেটাও যদি আমি পরিমাণে বেশি খাই, তাহলে সেটাও টক্সিসিটি তৈরি করে। তো পরিমাণটা জানাও কিন্তু জরুরি। তো এই 3টা যদি মাথায় রাখি এবং আমরা খাবার খাই এবং এক্সারসাইজ করি, তাহলে আমি মনে করি যে আসলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, এবং সবাইকে আসলে বারবারই আমাদের সবার পক্ষ থেকে একটা কথাই বলবো যে আসুন আমরা সচেতন হই। সচেতন হলেই আমরা কিন্তু বেঁচে যেতে পারবো। এটা বোঝার সময় কিন্তু এখনই। কারণ আপনি দেখতে পাচ্ছেন জীবন জীবিকা বা যে কারণেই হোক না কেন, আপনি এই জিনিসটাকে যত হালকাই করে নিচ্ছেন না কেন, সেটা কিন্তু আপনার বা আপনার আপনজনের জীবন হানির কারণ হতে পারে। খুব সুন্দর কথাটা বললেন যে লাইক এখনই কিন্তু সচেতন হওয়ার সময়, এবং এই সচেতনতার জন্যই কিন্তু আমরা এই ধরনের ইনিশিয়েটিভ গুলো হাতে নিয়েছি, যার মূল লক্ষ্য হচ্ছে যা হওয়ার হয়ে গেছে। এখন কিন্তু সমালোচনা বা আমরা কাউকে দোষারোপ দিয়ে কিন্তু এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবো না, কোনোভাবেই সম্ভব না। এখন এখন হওয়া উচিত আরো সচেতন। এই সচেতনতার জন্যই কিন্তু আমরা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং করে যাব। যেটা বললাম যে শামীম ভাইয়ের সাথে আমরা একটা প্রজেক্টে আমরা একটা ভিডিও লঞ্চ করব, ভিডিও সিরিজ, যে ভিডিও সিরিজের থ্রুতে আপনি বাংলায় প্রপারলি এই এই ব্যাপারগুলো জানতে পারবেন আরো ডিটেইলসে। সো এটা আমরা খুব শীঘ্রই আনবো। এবং শেষ করবো হচ্ছে ডক্টর ওয়াসির থেকে, যে লাইক সচেতনতার যে ব্যাপারটা এসেই পড়লো, তো আরো কিভাবে আমরা মানুষকে সচেতন করতে পারি যাতে আমরা এই কোভিড এর এই সংক্রমিত না হতে পারি, এবং করোনাকালীন সময়গুলো খুব তাড়াতাড়ি এবং খুব মানে সাবধানতার সাথে পার করতে পারি। কি ধরনের সাবধানতা অবলম্বন করা যায় এই মুহূর্তে? আসলে আমরা এখন এমন একটা পর্যায়ে আছি, আমাদের সাবধানতার পর্যায়ে আমরা পার হয়ে চলে আসছি। আপনি সারা পৃথিবীতে যে উন্নত দেশগুলোতে আলটিমেটলি যারা খুব শর্ট টাইমের ভিতরেই তাদের সংক্রমণের যে রেটটা সেটা কমায় আনতে সক্ষম হয়েছে শুধুমাত্র লকডাউনের কারণে। শুধুমাত্র তারা লকডাউনের কারণে কিন্তু তাদের জিনিসগুলো কমায় আনতে পারছে। এখন এখানে হচ্ছে একটা কথা আছে যে লকডাউন সরকার আমাদের কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছে যে আমাদেরকে লকডাউনটা বোঝানোর জন্য, লকডাউন মেনটেন করার জন্য, কিন্তু আমরা আসলে লকডাউনের ভিতরে থেকে অভ্যস্ত না, বা আমরা আসলে লকডাউন মানতে চাই না। অথচ আমরা যদি লকডাউনটা ঠিক মতন যদি মানতাম, আমাদের যখন লকডাউন সরকার উঠিয়ে দিয়েছে, যখন বলেছে সীমিত আকারে অফিস খুলবে, গাড়ি খুলবে, রাস্তা খুলবে, বাস চলবে, তখনই কিন্তু আমরা ফেসবুকে হাহাকার শুরু করে দিয়েছি যে আরো কিছুদিন কেন লকডাউন দিচ্ছে না, কেন সব খুলে দেওয়া হচ্ছে, কেন সরকার এটা খুলে দিল, কেন বুঝলাম না। আরে বাবা, তার আগের 2 মাস তো লকডাউনই ছিল, তারপরও কেন আমাদের চা খাওয়ার জন্য রাস্তার গলির দোকানে যেতে হয়েছে, কেন আমাদের প্রয়োজন ছাড়া রাস্তায় নামতে হয়েছে? এখনো চিন্তা করেন, এখনো যে রাস্তায় যে মানুষ বেরোচ্ছে,
ঠিক আছে, জীবিকার প্রয়োজনে বেরোচ্ছে, ওকে ঠিক আছে, ফ্যামিলির আর্নিং মেম্বার বেরোচ্ছে, কিন্তু ফ্যামিলির বাকিদের তো বের হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাকিরা বের হচ্ছি। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সচেতনতার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা নিজেদের মানে নিজেরা নিজেদের জন্য একটা লকডাউন ক্রিয়েট করি, নিজেরা প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হই, নিজেরা একান্ত প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে না বের হই, এটা হচ্ছে একমাত্র উপায়। আপনারা জানেন যে রিসেন্টলি চায়না থেকে যে 10 জন বিশেষজ্ঞ টিম এসেছিল, তারাও একই কথা বলে গেছেন যে লকডাউনই হচ্ছে যে একমাত্র উপায় এটা প্রিভেন্ট করার। এটা ছাড়া আর কোনো প্রিভেন্ট এখন পর্যন্ত আর কোনো কিছু নেই যে যেটা দিয়ে আপনি এখন এই মুহূর্তে এটাকে থামাতে পারবেন। ইসরাত জাহান আপা বলেছে যে একটা ভ্যাকসিন এত সহজ না, যে আমি বললাম আর ভ্যাকসিনটা 6 মাসের মধ্যে চলে আসলো। একটা ভ্যাকসিনের ট্রায়াল হয়ে 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 বাজারে আসতে এটা অনেক সময়ের ব্যাপার, 1 বছর 2 বছর 3 বছর। তো তার আগ পর্যন্ত আমরা কি করব? সবাই এভাবেই চলতে থাকবো যে আমরা আক্রান্ত হয়ে হয়ে নিজেরা অ্যান্টিবডি তৈরি করব? কিন্তু এই যে আক্রান্ত হচ্ছি এর ভিতরে তো আমরা অনেককেই হারাচ্ছি, আমাদের প্রিয়জন হারাচ্ছি, আমরা ফ্যামিলি মেম্বার হারাচ্ছি না? এইগুলা করতে গেলে আমাদের এখন সবচাইতে বেশি প্রয়োজন সচেতনতা। আর সচেতনতা মেনটেন করতে গেলে আমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে জানি কেউ না বের হই, বিশেষ করে আমরা ফ্যামিলির বয়স্ক এবং বাচ্চা, এদেরকে প্রয়োজন ছাড়া ঘর থেকে জানি বের না করি। আমাদের এখন বাইরে বের হওয়ার সময় না, আমরা আরো কিছুদিন কষ্ট করি, কষ্ট করলে হয়তো নিশ্চয়ই সামনে ভালো দিন আসবে, হয়তো আমরা আমাদের প্রিয়জনকে হারাবো না। আর আরেকটা যেটা সচেতনতার ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আমরা মানে হাইজিন মেনটেন করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি যারা ঘর থেকে বের হতে হচ্ছে প্রয়োজনের তাগিদে, তারা অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং তারা অবশ্যই চেষ্টা করব অ্যাটলিস্ট একটা চশমা ব্যবহার করার জন্য। কারণ আমরা জানি যে এই ভাইরাসটা ছড়ানোর রুটই হচ্ছে যে দুটা চোখ, নাক এবং মুখ, যেটাকে আমরা টি জোন বলি। আমরা যারা ঘর থেকে বের হচ্ছি, তারা যারা আর্নিং মেম্বার বা যারা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছি, তারা আমরা অবশ্যই চেষ্টা করব এই টি জোনটা সেভ করার জন্য। চোখ, নাক এবং ঠোঁট মানে মুখ, এই তিনটা জিনিস আমরা চেষ্টা করব সেভ করার জন্য। এটা সেভ করার জন্য আমরা যেটা অবশ্যই আমরা অ্যাটলিস্ট যারা বাইরে বেরোচ্ছি তারা আমরা অ্যাটলিস্ট সার্জিক্যাল মাস্ক ব্যবহার করব। আমরা যারা চশমা আগে থেকে ব্যবহার করি তাদের আগের চশমাটাই চলবে, আর যারা চশমা আগে থেকে ব্যবহার করি না, আমরা প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় জাস্ট আমাদের সেফটি পারপাজে আমরা একটা চশমা ব্যবহার করতে পারি। আর হেলথ কেয়াররা ছাড়া বা হেলথ কেয়ার ইনস্টিটিউট ছাড়া বাইরে আমি আসলে গ্লোভস পরার ব্যাপারে ইনহিবিট করি। কারণ গ্লোভস পরলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি গ্লোভস পরে থাকলে, গ্লোভস ছাড়া থাকলে যেটা হয় যে আপনি বারবার তখন আপনার হাতটা ধোয়ার ব্যাপারে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে ইউজ করার ব্যাপারে তখন আপনার মাথায় থাকে। কিন্তু আপনি যদি গ্লোভস পরে থাকেন তাহলে আপনার মনে হবে যে আমি তো গ্লোভস পরে আছি, আমি প্রোটেক্টেড, কিন্তু আলটিমেটলি সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর হাইজিন মানে আপনার হাত কিন্তু আর ধোয়া হচ্ছে না বা স্যানিটাইজ করা হচ্ছে না। সো হেলথ কেয়ার যারা প্রোভাইডার, যারা হেলথ কেয়ার প্রোভাইড করতেছে, তারা বাদে বাকিরা রাস্তায় বা যত্রতত্র ভাবে গ্লোভস ইউজ না করার ব্যাপারে আমি সবসময় বলে আসি বা সবাইকে অ্যাডভাইস করি যে গ্লোভস পরার দরকার নেই। কারণ আপনি বাসা থেকে বের হয়ে যে গ্লোভসটা পরে রিক্সায় বাসে করে আপনি অফিসে যাচ্ছেন, অফিসে গিয়ে আপনি ওই গ্লোভসটা খুলে আপনি আপনার অফিসের বিনে বা আপনি আপনার অফিসের নিচে ফেলতেছেন, আলটিমেটলি আপনি কিন্তু ইনফেকশন স্প্রেড করতেছেন। সো এই ব্যাপারটার দিকে আমি মনে হয় যে একটু সচেতন থাকা উচিত আমাদের প্রত্যেকের। আচ্ছা, ভাইয়ার সাথে আমি আরেকটু যোগ করব, সেটা হচ্ছে আমরা আসলে অনেক টেকনিক্যাল ব্যাপার জানি না। যেমন ভাইয়া কিন্তু অলরেডি গ্লোভস এর কথা বলছে, কিন্তু মাস্ক যেহেতু আমাদের ম্যান্ডেটরি, মাস্ক ব্যবহারের কথাও কিন্তু আমরা জানি না যে কোন মাস্ক কিভাবে ব্যবহার করবো। আমরা কিন্তু এই যে সার্জিক্যাল মাস্কের কথা বলেন উনি, তাই না, সেই মাস্ক ধুয়ে ধুয়ে কিন্তু আমরা ব্যবহার করছি, কিন্তু এটা কিন্তু বাট অনেকেই কিন্তু জানে না এটা ওয়ান টাইম ইউজ, এবং এটা যদি একবার কোনো কারণে আমরা খুলে ফেলি বা এটার ভিতরে হাঁচি দেই, ঠিক আছে, ওটা কিন্তু সাথে সাথে খুলে ফেলে এবং ডিসইনফেক্টেড মানে হচ্ছে কি আমাদের বিন, যেটা ঢাকনাওয়ালা বিন, সেটার মধ্যে ফেলতে হবে, রাস্তার মধ্যে কিন্তু ফেলতে পারবো না। কিন্তু আমরা কি করি, এটা ডিটারজেন্টের মধ্যে ধুয়ে আবার শুকায় আবার ইউজ করি। আমার কাছে যেটা মনে হয় যে যান বাঁচানোর চেয়ে ফরজ কাজ এখন আর কিছু নাই, এবং সঠিক তথ্যটা জানাটা খুব জরুরি। কারণ বাংলাদেশে প্রচুর অ্যান্ড্রয়েড ফোন আছে, গরিব মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার এন্টারটেইনমেন্ট পছন্দ, সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। তো তারা ফেসবুক নাই এমন কোনো মানুষ নাই, ঠিক আছে, কাজের বুয়া থেকে শুরু করে সবারই কিন্তু ফেসবুকের একটা আইডি আছে, সবাই ইমো ইউজ করে। সো আমাদের এই ধরনের অ্যাওয়ারনেস মূলক যে অনুষ্ঠানগুলো, এগুলো যদি আমরা ভাইরাল করি, আজকে যে প্রোগ্রাম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, এটা কিন্তু একটা ফানি জিনিস না।
আমরা Right. কিন্তু আমাদের সময়টা এক্সপেন্ড করছি আমাদের জাতিকে বাঁচানোর জন্য, আমাদের কাছের মানুষ না, দূরের মানুষ যাদেরকে আমরা চিনিও না, তাদের Right. সচেতনতার জন্য আমরা কাটাচ্ছি। সো আপনারা Right. এটাকে যাতে পজিটিভ হয়, আজকের এই প্রোগ্রাম হোক বা যে কোনো অথেন্টিকের যে প্রোগ্রাম গুলো যেখান থেকে আপনারা ইনফরমেশন টেকনিক্যাল জিনিসগুলো জানবেন, Right. সেগুলো ভাইরাল করেন, যাতে Right. অন্তত মানুষ যদি 10টা মিনিটও শুনে তাও 10টা জিনিস যাতে সে মাথায় রাখে, এই জিনিসটাই কিন্তু তাকে সচেতন করবে। কারণ সে Right. দেখবে কি, সে গুগল সার্চ করবে, সে অন্য একটা যে যেটাতে এক্সপার্ট না তার কথা শুনবে, সে পাজেল হয়ে যায়, সে বুঝে না কি করতে হবে, তাই না? তো এর জন্য আমরা বলি যে আসলে এই যে লকডাউনের সময় কিন্তু প্রচুর মিডিয়াতে কাজ হচ্ছে এবং সবাই কিন্তু বসে আসলে ফেসবুকেই বসে থাকে বা Right. অনলাইনেই বসে থাকে। তো সেটাও যদি আমরা এরকম প্রোগ্রাম বারবার করি বা বারবার স্প্রেড করি বা আমরা শেয়ার করি, তাই না, তাহলে আমি মনে করি যে আমাদের তরফ থেকে অন্তত যতটুকু করার আমরা এনশিওর করতে পারি, বাকিটা যে নিতে পারবে সে বেঁচে যাবে, আর যে Exactly, নিতে পারবে না exactly. তার মৃত্যুর কারণ সেই হবে। Right. এবং এখানে জি ইসরাত জাহান আপার সাথে আমি দুটা জিনিস অ্যাড করতে চাই। কোভিড প্যান্ডেমিক আকারে যখন শুরু হয়েছে তখন থেকে দুইটা জিনিস আমরা সবচেয়ে বেশি শুনে আসতেছি, সেটা হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অ্যান্ড মাস্ক। ফেসবুক খুললে দেখা যাবে যে ফেসবুকের একটা মেজর পোর্শন হচ্ছে যে পিপির মার্কেটিং চলছে, পিপি বিক্রির মার্কেটিং চলছে। আরেকটা হচ্ছে যে আমরা কিছু মাস্কের ব্যাপারে সবাই চারিদিকে শুনি, সেটা হচ্ছে N95, KN95 মাস্ক। মানে একটা রীতিমতন মানে মানুষ মাস্ক নিয়ে পুরো রীতিমতন রিসার্চ চলতেছে বাংলাদেশে, যে কোনটা অরিজিনাল না, কোনটা N95, কোনটা KN95। মানে আপনারা মনে হয় আমার সাথে দ্বিমত করবেন না আর কি। ওয়াসি তো ভাই, মৃত্যু যখন নাকের গোড়ায়, মানুষ তখনও বিজনেস খোঁজে। তো আচ্ছা, কিভাবে আপনি আমি কিভাবে আমি করবেন? আমি বিজনেস নিয়ে কিছু বলছি না, বিজনেস যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু হচ্ছে আপনার মাস্কের ব্যাপারে একটা ইনশিওর করতেছি, সেটা হচ্ছে যে যেটা আমরা N95 বা KN95 যে মাস্ক গুলো আমরা কথা বলি, এই মাস্ক গুলা শুধুমাত্র ব্যবহার হবে যারা হেলথ কেয়ার প্রফেশন, যারা কোভিড আক্রান্ত ব্যক্তি বা সাসপেক্টেড কোভিড আক্রান্ত ব্যক্তি, যারা ডিল করছেন বা চিকিৎসা দিচ্ছেন বা সেবা দিচ্ছেন, এরকম যে যারা আছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে N95 বা KN95 মাস্ক এই জিনিসগুলা ব্যবহার করা উচিত। আর আমরা যারা ডে টু ডে অ্যাক্টিভিটি বা যারা নর্মাল মানুষ, যারা বাসা থেকে বের হচ্ছেন বা যারা নিচে কোনো প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন, তাদের জন্য সার্জিক্যাল মাস্ক যথেষ্ট আমি মনে করি। কারণ আপনি একটা KN95 বা N95 অরিজিনাল মাস্ক বা যে মাস্কই বলেন না কেন, একটা মাস্কের দাম 800 থেকে 900 টাকা। আপনি 500 টাকা দিয়ে এক বক্স সার্জিক্যাল মাস্ক কিনলে আপনি 50টা মাস্ক পাচ্ছেন, ঠিক আছে? আর সো N95, KN95 এই মাস্কগুলা মানে ইন জেনারেল ইউজ করার আসলে কোনো প্রয়োজন নেই। এটা যারা হেলথ কেয়ার প্রফেশন, যারা কোভিড আক্রান্ত পেশেন্ট ডিল করছে, এটা শুধুমাত্র তারাই ব্যবহার করবে, তাদের জন্যই এটা প্রয়োজন। কারণ আর নর্মাল যারা আমরা আছি তারা সার্জিক্যাল মাস্ক ইউজ করলে যথেষ্ট। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, সার্জিক্যাল মাস্ক একবার ইউজ করলে এটা আর দ্বিতীয়বার ইউজ করা যাবে না। সার্জিক্যাল মাস্ক ইউজ করলে সার্জিক্যাল মাস্কটা ফেলে দিতে হবে। সেক্ষেত্রে আপনি পুনরায় ব্যবহারের জন্য আবার সার্জিক্যাল মাস্ক, নতুন একটা সার্জিক্যাল মাস্ক আপনাকে ব্যবহার করতে হবে। এটা আরেকটা জিনিস, আমরা যেটা আমি রাস্তাঘাটে প্রায় দেখি যে অনেকে বাইক চালাচ্ছেন পিপি পরে, বাজারে করতে গেছেন পিপি পরে, বা একটা দোকানে গেছেন পিপি পরে। পিপি সবার জন্য না। আপনি পিপি পরে রাস্তায় যে ঘুরতেছেন, আপনি পুরো একটা পা থেকে মাথা পর্যন্ত একটা পিপি পরে আপনি বাজার থেকে আপনি ভাইরাসটা নিয়ে আপনি আপনার ঘরে আসতেছেন, বা আপনি এটা নিয়ে আপনি সমাজের ভিতরে ছড়াচ্ছেন। আপনি পিপি পড়বে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পড়বে হেলথ কেয়ার প্রফেশন, যারা হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছে হাসপাতালে, ডাক্তার, সিস্টার, আমার ওয়ার্ড বয়, আমার আয়া, আমার টেকনিশিয়ান, আমার হচ্ছে হাসপাতালের ফিজিওথেরাপিস্ট, বা আমার হাসপাতালের যারা ল্যাব বয় আছেন বা যারা ল্যাবে কাজ করছেন, যারা ওটিতে কাজ করছেন, ওনারা পিপি পড়বেন। কারণ ওনারা পিপি করবেন এই কারণে, কারণ আপনি পিপি পরে আপনি কোভিড আক্রান্ত ব্যক্তি বা সাসপেক্টেড কোভিড আক্রান্ত ব্যক্তিকে সেবা দিচ্ছেন। এবং এটা কিন্তু ওয়ান টাইম ইউজ। আপনি একজন কোভিড আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়ার পরে আপনি আপনার শিফটিং ডিউটি শেষে এটা ফেলে দিবেন। এটা পরে আপনি বাজারে যাবেন, বাজার থেকে বাজার করে এসে এটাকে ধুয়ে আপনি আপনার বারান্দায় নাড়বেন, তাহলে তো আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী বা সবাই কোভিড আক্রান্ত হবে। আমি কয়েকদিন আগেই হচ্ছে যে একজন মানুষকে দেখলাম যে একটা বাজার করতে আসছেন, উনি হচ্ছে যে পিপি পরে আসছেন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কেন পিপি পরেছেন? বললো যে ভাই প্রোটেকশনের জন্য।
আমি বললাম যে এটা তো আপনার প্রোটেকশন হচ্ছে না, বরঞ্চ আপনি এই রাস্তা থেকে সবকিছু নিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন। তো আমাদেরকে এই অ্যাওয়ারনেস গুলো আসতে হবে, বিশেষ করে Right. পিপি মাস্ক এভাবে ঢালাও ভাবে ইউজ করা যাবে না। আপনারা সার্জিক্যাল মাস্ক ইউজ করেন, আপনারা প্লাস্টিকের চশমা ইউজ করেন, বাইরে কোনো সমস্যা নেই। আপনারা বরঞ্চ পিপি না পরে পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখেন, একটু পর পর হাত ধোন, একটু পর Very পর important. হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা ওয়াশ করে নেন, সেটা আপনার জন্য বেশি বেনিফিটেড হবেন। আপনি যদি অন্য হসপিটাল বাদে অন্য যে সেক্টরে চাকরি করছেন বা যে সেক্টরে অফিস করছেন, আপনি আপনার টেবিলে হ্যান্ড স্যানিটাইজার রাখেন, আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু পরপর হাতটা ওয়াশ করেন, এটা আপনার জন্য আরো বেশি কাজে লাগবে। পিপি পরে Right. আপনার কোনো কাজে লাগবে না, আপনি Right, রাস্তায় বাসে পিপি পরে আপনার কোনো উপকারে আসবে না, এটা আপনাকে বুঝতে হবে, এটা যারা নর্মাল সবাইকে বুঝতে হবে। Right, very আরেকটা important. ব্যাপার ভাইয়া, আপনারা পিপি, জি আরেকটা Right. ব্যাপার বলি যে যারা বাইরে থেকে আসছে, যারা তাদের কিন্তু আসলে ওই সাথে সাথে ওয়াশরুমে যেয়ে তার হাতটা সাবান দিয়ে ধোয়া এবং তার যে ড্রেসটা আছে সেটা কিন্তু 20 থেকে 25 মিনিট অবশ্যই হাড়যুক্ত অবশ্যই সাবানের অবশ্যই মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেটা ভালো অবশ্যই করে ধুয়ে কিন্তু শুকাতে দিতে হবে। এটা প্রতিদিন করতে হবে, বাইরে থেকে আসার পরে যে ড্রেস জি, পরে বাইরে অবশ্যই যাবে সেটা রোদে শুকিয়ে বা সেটা হ্যাঙ্গারে করে রাখলাম, সেটা কিন্তু করা যাবে না। এবং যে অবশ্যই জুতোটা পরে অবশ্যই যাবে সেটা কিন্তু হচ্ছে গিয়ে স্প্রে দিয়ে ডিসইনফেক্টেড করতে হবে, এটা মাস্ট। হ্যাঁ, কারণ জুতা দিয়ে, মানি ব্যাগ দিয়ে, তারপরও যে চাবির রিং আছে, এগুলো কিন্তু আনকনসিয়াসলি আমরা কখনো ডিসইনফেক্টেড করি না, বাট ওখান থেকেই কিন্তু বেশি ইনফেক্টেড হওয়ার চান্স থাকে, যেটা রেগুলার আমাদের কথা। এবং মোবাইলটা আমরা বাইরে গিয়ে ইউজ করছি, কিন্তু এটা কিন্তু হচ্ছে কি আমরা এটাও ডিসইনফেক্টেড করার কিন্তু কথা আমরা মাথায় রাখি না এবং বলাও হয় না, কিন্তু এটা কিন্তু কমন ইউজের একটা ইকুইপমেন্ট। রাইট, রাইট। এবং আজকে কিন্তু অনেক ইনফরমেটিভ ডিসকাশন হয়েছে, এবং আমি যে জিনিসটা সবসময় বলি যে যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কথা বলতে হবে, কারণ আমাদের দেশে দেখা যায় যে সবাই সব ব্যাপারে কথা বলতে পছন্দ করে। একজন ফিজিওথেরাপিস্ট কিন্তু জানে যে সঠিকভাবে কিভাবে আপনি ব্রিদিং এক্সারসাইজটা করতে পারবেন। সেম গোস একজন নিউট্রিশনিস্ট জানে যে প্রপার ওয়েতে কিভাবে ফুড ডায়েট মেনটেন করা যায়। সেম গোস একজন ডক্টরই জানে যে টোটাল সিনারিওটা কি এবং কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এবং একটা বড় ব্যাপার আমি শেয়ার করতে চাই যে রিসেন্ট ডেইজে মেন্টাল হেলথ নিয়ে কিন্তু অনেক আমাদের কাজ করতে হবে। আমরা দেখেছি যে এখন দেশে এবং বিশ্বে এই কোভিড এর কারণে মেন্টাল হেলথ নিয়ে কিন্তু আমাদের একটা বড় জেনারেশন কিন্তু মানসিকভাবে মানে মানসিক রোগে আক্রান্ত বা মানসিক হেলথটা নিয়ে তাদের ইমপ্রুভ করা উচিত। সো আমরা এগুলো নিয়ে আমরা আরেকটু কনসার্ন হব, এবং আমাদের আশেপাশে যারা আছে, যারা একটু হতাশায় মগ্ন বা তারা একটু হলেও দুশ্চিন্তায় আছে ভবিষ্যৎ নিয়ে, তাদের পাশে আমাদের এখনই দাঁড়ানো উচিত এবং আমাদের তাদেরকে ওইভাবে সাপোর্ট দেওয়া উচিত যে সাপোর্টটা এখন তাদের খুবই দরকার। কারণ আমরা দেখেছি যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যে ব্যাপারটা সামনে আসবে, বা এখন যে মানুষ হতাশায় আক্রান্ত, এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছিল তাদের পাশে দাঁড়ানো। এবং আমরা চাই যে সামনের সবার পাশে দাঁড়াতে, এবং এই ধরনের ইনিশিয়েটিভ, এবং অনেকে বললেন যে সময়োপযোগী আলোচনা, এই আলোচনাগুলো আমাদের চালাতে হবে, তা নাহলে কেউ এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন হবে না। এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট যে আপনি একটা শেয়ার করে কিন্তু আপনার পাশের 10 জনকে অ্যাওয়্যার করতে পারবেন, এই জিনিসটা খুবই দরকার। এবং আমরা আপনাদের থেকে এই জিনিসটাই চাই যে আমাদের যে ইনফরমেটিভ আলোচনা বা গুড কন্টেন্ট এগুলো ছড়িয়ে যাক, এবং এগুলোর মাধ্যমে আমরা আরো সচেতন হই এবং আমরা পরবর্তী সংকটটাকে খুব স্ট্রংলি মোকাবেলা করতে পারি। তো এই বলে আজকে লাইভটা শেষ করছি। আপনাদের 3 জনকে অশেষ ধন্যবাদ, এবং আশা করি সামনের সময়গুলোতে আপনাদেরকে পাবো। পরবর্তীতে আমরা কোনো নতুন ডিসকাশন এই কোভিড রিলেটেড এবং একটা ফলো আপ প্রোগ্রাম নিয়ে আমরা আসতে পারি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন। আশা করি দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ ইমরান ফাহাদ। ওকে, দেখা হবে। জি। ধন্যবাদ হাসান ভাই, ধন্যবাদ ইসরাত জাহান আপা।